পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আম, আমি ফারদিন শাহরিয়ার শুভ, 43তম বিসিএস সাধারণ শিক্ষার্থীর কর্মরত। আমি নাজমুল হক 40তম বিসিএস থেকে সাধারণ শিক্ষা হয়নি। বুঝছিস? আম, আজকে আমাদের সেশনটা হচ্ছে 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আহ, ফলাফল পরবর্তী গাইডলাইন নিয়ে। এখানে দুইটা পক্ষ আছে, যারা এই কঠিন কণ্টকময় বৈতরণীটা যারা পার করতে পারেননি তারা প্রথম পক্ষ, তাদেরই ধরবো। আর দ্বিতীয় পক্ষ আছে যারা এই কঠিন পরীক্ষা পার করে প্রিলিমিনারি রাউন্ডটা কোয়ালিফাইড করে রিটেন পরীক্ষার জন্য পরবর্তীতে বসতে যাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা। প্রথম পক্ষকে আমি বলছি যে আপনাদের জন্য কনসিডারেশন, যা হয়েছে হয়েছে। এখন সামনের দিকে কিভাবে আপনারা ভালো মতো প্রস্তুতি নিয়ে প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাই করতে পারেন এই গাইডলাইনটা আমরা দিব। আর যারা জয়ী হয়েছেন এই কঠিন বৈতরণী, তারা কিভাবে স্বল্প সময়ে রিটেন পরীক্ষার প্রস্তুতি নিয়ে সুন্দর মতো একটা রিটেন পরীক্ষা দিতে পারেন এবং ভাইভার জন্য কোয়ালিফাই করতে পারেন, এই গাইডলাইনটা আমরা দুজন মিলে আজকে দিব। সুতরাং কথা না বাড়ি শুরু করা যাক। প্রথমে যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হননি যা- যা- তাদের যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আহ, অভিনন্দন বা অভিনন্দন আর শুভকামনা। শুভকামনা শুভকামনা, থাকলো। আন্তরিক শুভকামনা। আর আপনার রিটেন প্রিপারেশন ইতিমধ্যে হয়তোবা শুরু হয়ে গেছে, কিন্তু এর মধ্যে রিটেন প্রিপারেশন শুরু করার আগে আপনাদের একটু মাথায় রাখতে হবে যে আপনাদের সময়টা শুধু 2 মাস, 2 মাস। জাস্ট 2 মাস। তার মানে যে আপনাদের গাইডলাইন অনুসারে যদি না আগান সেক্ষেত্রে অনেকে পিছিয়ে পড়বেন। মূলত এই সেশনটা আপনাকে গাইডলাইন দিয়ে এগিয়ে রাখার জন্য, মূলত এই 2 মাসে আপনি স্যার, কিভাবে রেজাল্টের মধ্যে লেখা ছিল যে নভেম্বরে রিটার্নের সম্ভাব্য তারিখ। সম্ভব। হ্যাঁ, এটা এখন যদি পিছায়, যে দেখা যাচ্ছে যে পিএসসি তার যে রোডম্যাপ প্রকাশ করেছে, প্রতিটা ঘটনা এই রোডম্যাপ অনুসারে হয়েছে, মানে জি। প্রতিটা রেজাল্ট, প্রতিটা পরীক্ষা। 19 সেপ্টেম্বর পরীক্ষা বলেছিল, 19 সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে 47তম বিসিএস এর। আর রেজাল্ট যদি 22 সেপ্টেম্বর বলেছে, পাক্কা 28 সেপ্টেম্বর রাত 10:30টায় রেজাল্টটা দিয়েছে। আর লেখা আছে রেজাল্টে যে নভেম্বরের পরীক্ষা। সুতরাং আপনারা ধরে রাখতে পারেন নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই পরীক্ষাটা হয়ে যাবে। সুতরাং এভাবেই তাদের তার প্রস্তুতি। মানে পিএসসি বেশ হচ্ছে তাদের ডিটারমাইন্ড, আর তাদের প্রচুর যে প্রোডাক্টিভ এখন এক কাজ বছরের নিয়ে মধ্যে একটা বিসিএস বিসিএস এই শেষ করবে। ক্ষেত্রে শেষ করার ক্ষেত্রে তারা বেশ ডিটারমাইন্ড। সো আমরা বলতে পারি যে আপনার রিটেনটা নির্ধারিত সময়ের মধ্যেই হবে। তো এই সময়ের মধ্যে কিভাবে খুব ভালো একটা প্রিপারেশন নেওয়া যায়, আজকের সেশনটা শুধুমাত্র আপনাদের জন্যই ডেডিকেটেড। ওকে। না স্যার, শুধুমাত্র তাদের জন্য না, যারা অনুত্তীর্ণ হয়েছে তাদের জন্য ডেডিকেটেড। প্রথমে যারা অনুত্তীর্ণ হয়েছে তারা কি করতে পারে এই কয়দিনে, আমরা তাদেরকে একটা সংক্ষিপ্ত গাইডলাইন আর এই যে পাশ করতে পারো না এটা কিভাবে পার করবে এটা আমরা আজকে একটা সমাধান দিব ইনশাআল্লাহ। প্রথমে যেটা লেখা আছে, কোনো হতাশ হওয়ার দরকার নেই, যেটা হয়েছে হয়েছে। 47তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন দেখে আপনারা অনেকেই হতাশ যে এত কঠিন প্রশ্ন করলো। হ্যাঁ, দেন কাটমার্কও তো অনেক কম এসেছে, জি। যেটা আমি দেখলাম যে 87। 89, 87, হ্যাঁ এরকম পেয়ে হয়েছে। যেদিন কাটমার্কে ক্লাস নিয়েছিলাম, মানে সেশনটা নিয়েছিলাম আমি আর কামরুল স্যার, আমাদের জেনেসিস বিসিএস কেয়ারের কোঅর্ডিনেটর, তখন আমি বলেছিলাম যে 90 কাটমার্ক থাকবে যদি আপনার 12,000-এর মতো টিকায়, 12,000 না 10,000 অবশ্যই। টিকালো, 10,600 টিকালো, তখন কাটমার্ক 90 হলো। যা হয়েছে হয়েছে। এখন কি, হতাশ না হয়ে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। প্রশ্নটা তো আপনারা পরীক্ষা হলে ফেস করেছিলেন, এখন সেই অভিজ্ঞতা থেকে, বিগত বছর প্রশ্নগুলো থেকে আপনারা শিক্ষা নিন কোন দিকে এখানে পিএসসি যাচ্ছে, এখানে যদি কোন দিকে ফারদিন দেখছে। ফারদিন স্যার, এখানে জি যদি স্যার। আমার নিজের একটা এক্সপিরিয়েন্সের কথা বলি যে হতাশ না হয়ে অভিজ্ঞতা থেকে, এই অভিজ্ঞতাটা জিনিসটা কিন্তু আপনার বিসিএস এর সব থেকে ভাইটাল একটা ব্যাপার। ডেফিনেটলি। কারণ আমি যদি আমার পার্সোনাল বিষয়টা শেয়ার করি সেক্ষেত্রে দেখা যায় আমাদের 38 হচ্ছে আমার প্রথম বিসিএস ফার্স্ট ছিল। বিসিএস ছিল। তো এখানে আমার গ্রাজুয়েশন কমপ্লিটও হয় না, এরকম পর্যায়ে ছিল। জাস্ট অ্যাপিয়ার দিয়ে ওটা আমি অ্যাটেন্ড করেছিলাম। সেক্ষেত্রে দেখা যায় আমি প্রিলিমিনারি ভালো করতে পারিনি, কিন্তু ওই এক্সামের ওই পরীক্ষা ওই কোশ্চেনটাকে আমি মডেল নিয়ে আমি বারবার ওই কোশ্চেনটা দেখেছিলাম যে আসলে কোশ্চেন গুলো কোন জায়গা থেকে হয়, কোথায় কোশ্চেন কোথায় ভুল প্যাটার্ন কি করলাম, হয়। এই জিনিসটা মানে অনেকটা অভিজ্ঞতা কাজে দিয়েছে। মানে হচ্ছে ওরকম, মানে আপনি জি। অ্যানালাইসিস করবেন জি। বিষয়টা, আপনি জি। কেন ফেল করলেন, হ্যাঁ। আপনার উইকনেসটা কোথায়। জি, ডেফিনেটলি। প্রিলি প্রশ্ন, আপনার কথা থেকে আসছি, প্রিলি প্রশ্ন বিশ্লেষণ করে দুর্বল দিকগুলো শনাক্ত করুন। Yes. এই 47তম বিসিএস প্রিমিয়ারের প্রশ্নটা আপনারা দেখবেন। তারপরে বিগত বছর 46 থেকে শুরু করে আপনার 37 থেকে ধরুন বা 35 থেকে শুরু, এই প্রশ্নগুলো সলভ করে যান। তাহলেই মোটামুটি আপনার প্রিলিমিনারি একটা সুন্দর বেস তৈরি হয়ে যাবে। সুতরাং প্রিলিমিনারি প্রশ্নটা খুব ভালো করে বিশ্লেষণ করুন। আর এমন যদি হয় বিপিএসসি সামনেও 47-এর মতো কঠিন প্রশ্নই করবে, তাহলে অবশ্যই 47তম প্রিলিমিনারি প্রশ্নটাকে বেস হিসেবে ধরুন। আমাদের জেনেসিস বিসিএস কেয়ার প্রতিদিনই ক্রিটিক্যাল অ্যানালিসিস করছে প্রতিটি সাবজেক্টের উপরে। সেই ক্রিটিক্যাল অ্যানালিসিস গুলো আপনারা মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কোন কোশ্চেনের প্রশ্নগুলো প্যাটার্ন
প্যাটার্নটা বিসিএস এ কেমন? প্যাটার্নটা কেমন ছিল, আর কোন জায়গায় আপনার দুর্বলতা ছিল। জি। 3 নম্বর পয়েন্ট, বেসিক বই ও নিয়মিত সাম্প্রতিক বিষয়গুলিতে ফোকাস করতে হবে। এখন বেসিক বইগুলো কি আপনি স্যার, এটা আপনি একটু বলুন। আহ, আমি ফার্স্টে যদি সাম্প্রতিক বিষয়টা বলি, সাম্প্রতিক বিষয়টা হচ্ছে আপনার জাস্ট একটু আপডেট থাকা। আপনি যদি আপডেট না থাকেন দেখবেন আপনার একবারে যদি আপনি সাম্প্রতিক ইস্যুগুলো পড়তে যান সেক্ষেত্রে আপনার কাছে একটা বার্ডেনসাম মনে হতে পারে, মানে একটা একটা বোঝা মনে হতে পারে। তো সাম্প্রতিক বিষয়টা যদি আপনি একটু টেকনিক্যালি আগান সেক্ষেত্রে আমি যদি বলবো জাস্ট একটু যদি আপনি পত্রিকার মধ্যে থাকেন, পত্রিকা একটা বাংলা একটা ইংলিশ পত্রিকা যদি আপনি নিয়মিত একটু পড়ার একটু অভ্যাস করেন, সেক্ষেত্রে দেখবেন বিসিএস প্রিলিমিনারি ছাড়াও যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলোতে আপনার রিটেন অংশে আপনাকে অ্যাটেন্ড করতে হয়, প্লাস সাম্প্রতিক চলে আসে। তাহলে দেখা যাবে আপনার এক্সট্রা ভাবে সাম্প্রতিক জিনিসটার আর আলাদাভাবে পড়তে হবে হচ্ছে না। না। আর বেসিক বইয়ের বিষয়টা যদি আমি একটু বলি, যে আপনারা যারা যে প্রিপারেশন নেন না কেন, অনেকেই হচ্ছে 47তম বিসিএস প্রিপারেশন নিয়েছেন, একেবারে প্রথমবার প্রিপারেশন হুম। বা প্রথমবার পরীক্ষায় অ্যাটেন্ড করেছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে হেলাফেলা করে আপনি জাস্ট পরীক্ষায় অ্যাটেন্ড করেছেন, সেক্ষেত্রে আপনার বিষয়টা তো অবশ্যই আলাদা। আপনার প্রতি যে কথাটা থাকবে যে বাজারে বিভিন্ন ধরনের বই তো অবশ্যই, বিভিন্ন রাইটারের বই আছে, বিভিন্ন ইয়ার বই আছে, পাবলিকেশনের বই রয়েছে। সেই ক্ষেত্রে আপনার প্রতি আমার যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে যে কোনো একটা সিরিজের বই আপনি কিনে ওই বইটা মানে 2 বার 3 বার পড়ার পরে দরকার হয় অন্য সিরিজের বই কিনুন। বইটা আপনি আহ, বেসিক বই হিসেবে রাব্বি স্যার তো পড়বেন। গাইড বইয়ের কথা সুন্দর মতো বললো, হ্যাঁ। আমি যেটা বলবো যে টেক্সট বুক যেগুলো আছে টেক্সট কয়েকটা, যেমন ভূগোলের সিয়াল সীমার যে প্রশ্নটা ছিল আপনার, হ্যাঁ, যে কনরাড ব্যবচ্ছেদ, এটা ডাইরেক্ট টেক্সট বুক থেকে এসেছে রাব্বি টেক্সট স্যার। বইয়ের হ্যাঁ, বিকল্প তারপরে নাই। কম্পিউটার টেকনোলজির যে গভীর থেকে প্রশ্নগুলো হলো সেগুলো উচ্চ মাধ্যমিক দেন মাধ্যমিকে যে আমাদের টেক্সট বুক ছিল সেখানে ছিল। সুতরাং সেই বইগুলো সময় যদি আপনার কাছে থাকে থাকে সেগুলো একটু আপনারা অবশ্যই দেখে সাথে নিতে। ম্যাথের যে বইটা আছে মানে 9 10-এর এবং হচ্ছে আপনার 8-এর যে এইটার যে বইটা আছে সেখান ওটাও। থেকে সরাসরি প্রশ্ন হচ্ছে। সুতরাং এই বইগুলো আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। দেন মডেল টেস্ট দিন, প্রচুর পরীক্ষা দিন। হ্যাঁ, এই এই মডেল টেস্টের পরীক্ষার কোনো বিকল্প নাই। মডেল টেস্টের বিষয়টা আমি যদি অ্যাড করি ফারদিন স্যারের সাথে, সেক্ষেত্রে দেখা যায় আমি 3টা ক্লাসিফিকেশন করেছি যারা পরীক্ষা দিয়েছেন 47তমতে। প্রথমে বলেছি যারা একেবারে হেলাফেলা করে পরীক্ষা দিয়েছেন, যে তাদের জানেন যে আসলে আমার প্রিপারেশন নাই এই কারণে হবে না। হবে না। আর সেকেন্ড একটা ক্যাটাগরি রয়েছে যারা হচ্ছে জাস্ট একটু অল্পের জন্য, মানে কানের কাছ থেকে মানে 5 10 হয়েছে গেছে মার্কের জন্য জিনিসটা। আপনার প্রিপারেশন বা কোয়ালিফাই করেন নাই। মানে কাটমার্ক 90 থাকলে আপনার মার্ক ছিল 85, জি। হ্যাঁ, বা 87 বা 86, জি। মানে খুব কাছাকাছি। এক সেক্ষেত্রে মার্ক আধা মার্কের জন্য হয়নি। সেক্ষেত্রে আমি যদি বলি যে আপনার যথেষ্ট ভালো প্রিপারেশন প্রিপারেশন রয়েছে, আছে, মোটামুটি আপনি মনে করেন যে আপনার প্রিপারেশন 85 95 পার্সেন্ট কভার হয়ে গেছে। কাভার হয়ে হুম। গেছে। সেক্ষেত্রে আমাদের যদি আমি বলি 50তম পরীক্ষা আরো হবে হচ্ছে প্রায় নভেম্বরের, সার্কুলার হবে, নভেম্বর আর পরীক্ষা হবে। হবে জানুয়ারি, যা এপ্রিলেও বলেছে, আমরা এরকম শুনতে হ্যাঁ। পেরেছি তো অনেকটা। সেক্ষেত্রে আপনার দেখা যায় 4 5 মাস বা 6 মাসের মতো একটা সময় সময় পাচ্ছেন। থাকবে। আপনি যদি এই যে আপনার যে প্রিপারেশনটা, যে খাটাখাটনি করে প্রিপারেশন পরীক্ষাটা দিলেন সেটা যদি আপনি ধরে না রাখেন, সেক্ষেত্রে ওখানে গিয়ে দেখা যায় আপনি একটা 95 থেকে টাইমচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 55 থেকে চলে আসছেন, তার হ্যাঁ, মানে আপনি তখনও পাশ করবেন। তো রাইট। আপনাকে ধরে রাখার একমাত্র ওয়ে জেনেসিসের একটু পরে স্যার এই টপিক পরে আপনি এটা ইন্ট্রোডিউস করে দিবেন জাস্ট আপনাদের হচ্ছে জন্য। আপনি এই পরীক্ষার মধ্যে পরীক্ষার থাকতে একটা হবে। সুন্দর সলিউশন আমরা দেখাচ্ছি। দেন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। পিলিতে যারা এই কঠিন প্রশ্ন দেখে সময় ঠিক মতো ম্যানেজ করতে পারেননি, পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই টাইম ম্যানেজমেন্টের জি দিকে জি। পরবর্তীতে খেয়াল রাখবেন। ওকে, এবার পরবর্তী বিসিএস জন্য এখন থেকেই, আজকে থেকেই প্রস্তুতি শুরু করুন। কি হয়েছে না হয়েছে জীবনে, এর থেকে অনেক বড় দুঃখ আসে, কষ্ট আসে, সব বাদ, সব ভুলে যান। ইভেন ইভেন এরকম এক্সাম্পল রয়েছে যারা টানা 3টা প্রিলি ফেল। ফেল করেছে, কারণ এখন দেখা যাচ্ছে প্রিলিতে কম টিকাচ্ছে, যে কারণে প্রিলি যারা কোয়ালিফাই করতেছে তারাই হচ্ছে ক্যাডার হওয়ার ক্যাডার হচ্ছে। পসিবিলিটি রয়েছে। তার মানে আপনি যদি বারবারও যদি প্রিলিতে ফেল করেন, হুম। নিজেকে ছেড়ে দেওয়ার বা কোনো মানেই হয় না। হতাশ হওয়ার এরকম কোনো আছে 3 বার প্রিলি ফেল করেছে, 4 নাম্বার বারে বসেছে ফরেন ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, খুব অ্যাডমিট ভালো ক্যাডার ভালো হয়ে গেছে। ক্যাডার পেয়েছে বা যে কোনো একটা ক্যাডার পেয়েছে। সুতরাং এই হতাশ হওয়া যাবে না। এখন যারা রাব্বি স্যার যেটা বললো, যাদের প্রস্তুতি একেবারেই ছিল না, যারা জাস্ট বসার জন্য পরীক্ষা হলে জি জি। বসেছিলেন, হ্যাঁ, তাদের জন্য জেনেসিস বিসিএস কে নিয়ে এসেছে অ্যাডভান্স রেগুলার ব্যাচ, যেটা হচ্ছে 50তম বিসিএস এর। এখানে আমাদের জেনেসিস এর একেবারে সব আয়োজন সুন্দর মতো আছে। এখানে মোট আহ, ক্লাস থাকবে 120টি, ক্লাস টেস্ট থাকবে 120টি, সাবজেক্টিভ ফাইনাল থাকবে 14টি, মক টেস্ট 10টি, এবং লাইভ সেশন 10-এর অধিক।
সুতরাং আমাদের সঙ্গে এই অ্যাডভান্স রেগুলার ব্যাচে ভর্তি হন। যাদের মনে করেন শূন্য থেকে শুরু, তাদেরকে আমরা শূন্য থেকে প্রস্তুত করব এই আমাদের অ্যাডভান্স রেগুলার ব্যাচে। হ্যাঁ, আর বিসিএস ক্যাডার হওয়ার জন্য শুধুমাত্র আপনার ইন্টেনশনটা থাকতে হবে, মানে হ্যাঁ, একাগ্রতাটা থাকতে হবে। যে পারসিস্টেন্স, আমি চাই কি চাই না, একাগ্রতা নিয়ে আপনি জাস্ট এখানে আমাদের সঙ্গে আম, সহায়তা করুন, ক্লাস করলেই তাহলেই অবশ্যই, হ্যাঁ, বাকিটুকু আমাদের সৃষ্টিকর্তার ইচ্ছা। পরবর্তীতে যাদের প্রিপারেশন কিছু ছিল, জিরো থেকে যারা হিরো হতে চান জাস্ট এখানে এখান থেকে চলে আসুন অ্যাটেন্ড করতে পারেন। অ্যাডভান্স ব্যাচে। এবার যাদের আহ, প্রস্তুতি কিছু হলেও ছিল, মনে করেন যে যেটা বললাম, হয়তো 85 পেয়েছেন, 80 পেয়েছেন, জাস্ট অল্পের 75 জন্য পেয়েছেন, স্লাইটলি মিস হয়ে গেছে। অল্পের জন্য আপনার এই প্রিলিমিনারি কোয়ালিফিকেশনটা মিস হয়ে গেল, এদের জন্য আমাদের একটা এক্সক্লুসিভ আয়োজন, জেনেসিস বিসিএস ক্যারিয়ার 120 ডেজ প্রিলিমিশন এক্সাম ব্যাচ। তাদের আর নতুন করে ক্লাস করার কোনো প্রয়োজনীয়তা আছে নাকি? হ্যাঁ, এইটা যদি থাকে তাহলে তাদের জন্য অ্যাডভান্স ব্যাচ আছেই, তাহলে তিনি অ্যাডভান্স ব্যাচে ভর্তি হবে যদি মনে করে তিনি। আমি আর যদি মনে করে যে আমার ক্লাস করার দরকার নেই, কেবল পরীক্ষা দেওয়া দরকার, তাদের জন্য এই 120 দিনের একটা প্রিলিমিশন ব্যাচ। এখানে আমি যদি একটু শর্টে বলি যে এই ব্যাচটা কেমন হবে। এই ব্যাচটা মূলত জাস্ট আমি যেটা বলেছি যে আপনি যদি এক্সামের মধ্যে বা অর্থাৎ প্র্যাকটিসের মধ্যে না থাকেন, প্র্যাকটিস আসলে অনেকভাবেই করা যায়, কিন্তু এই কম্পিটিটিভ প্র্যাকটিসের মধ্যে যদি থাকেন তাহলে আপনি আমার লেভেলটা সবসময় একটু ধরে রাখতে হবে। ধরে রাখতে পারবেন, এবং আপনার প্রিপারেশনটা কোন পর্যায়ে আছে, বাড়াতে হবে না কমাতে হবে পড়াশোনা, সেটা বিষয়ে আপনি সচেতন হবেন। হুম। আর এই ব্যাচটা সম্পর্কে যদি বলি যে আমাদের ডেইলি মানে ডেজ 120, আমরা জাস্ট একেবারে ডে কাউন্ট করেই তাহলে হচ্ছে কি করে সাজিয়ে আপনাদের। বের করে দিই, এই যে যা যা থাকবে আপনাদের জন্য এই আয়োজনে, আপনি স্যার আপনি বলুন। এখানে আমরা মানে ডেইলি এক্সামের ব্যবস্থা রেখেছি। এখানে 120 দিনের রুটিনটা আপনাকে ইতিমধ্যে দেয়া হবে অবশ্যই, কিন্তু আমরা ওই রুটিনের মধ্যে কি থাকবে মূলত সেটা এখানে সামারাইজ করে 80-র আপনাদের অধিক এক্সাম থাকবে ডেইলি উপস্থাপন করব। এক্সামের মধ্যে। দেন থাকবে হচ্ছে সাবজেক্ট বেসড এক্সাম, প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা পরীক্ষা থাকবে। যেমন ইভেন আমি যদি বলি যে বাংলাদেশ অ্যাফেয়ার্স অথবা ইংলিশ, বাংলাদেশ অ্যাফেয়ার্স কে আমরা ধরেন তিনটা, টোটাল সাবজেক্টটাকে তিনটা ভাগে ভাগ করে আমরা পরীক্ষার ব্যবস্থা করব। ইভেন প্রত্যেকটা পরীক্ষা অর্থাৎ 30টা পরীক্ষার পরে আপনাকে প্রত্যেকটা পরীক্ষার প্রতিটি সাবজেক্ট পরীক্ষার উপরে সলভ সলভ ক্লাস, ক্লাসের ব্যবস্থা এক্সক্লুসিভ থাকবে। সলভ ক্লাস দেওয়া হবে। এবং সলভ ক্লাসগুলোতে আপনার অ্যানালিসিস থাকবে, মানে আপনি কতটা ভালো করছেন এবং হচ্ছে আপনার কম্পিউটাররা কতটা ভালো করেছে সেই বিষয়টা ডিটেলস দেওয়া হবে। সাথে করে গাইডলাইনের বিষয়টা থাকবে, যারা যে কোশ্চেন গুলো অ্যাটেন্ড করতে পারেন নাই বা ভুল করেছেন, কি কারণে ভুল করেছেন, এ ধরনের অ্যানালিসিস, অর্থাৎ আমরা যে ক্রিটিক্যাল অ্যানালিসিসের যে ক্লাসগুলো নিচ্ছি 47তম, ওই ধরনের সেভাবে ক্লাস এখানে অ্যানালিটিক্যাল ক্লাস থাকবে, উপস্থাপন করা গাইডলাইন হবে। থাকবে। আর সবচেয়ে এক্সক্লুসিভ যে জিনিসটা, এটা হচ্ছে জব সলিউশন বেসড এক্সাম। আমরা তো জানি যে যে যত কঠিন প্রশ্নই হোক, বিগত বছরের প্রশ্ন বারবার আসছে, সুতরাং আমরা আপনাদেরকে সেই বিগত বছরের প্রশ্নের উপর গুছিয়ে একটা স্বয়ংসম্পূর্ণ প্রস্তুতি দিব। সেখানে থাকবে 2015 থেকে 2025 সাল পর্যন্ত সকল ক্যাডার নন ক্যাডার যত এক্সাম হয়েছে, প্রতিটি এক্সামের একটা আলাদা আলাদা সেগমেন্টে পরীক্ষা। জব সলিউশনের এক্সামটার ব্যাপারে যদি আমি বলি, সেক্ষেত্রে আমাদের প্রথম পরীক্ষার ধরনটা হবে আমাদের যে আপনার 10তম বিসিএস থেকে 47তম 47 সেটা বিসিএস, প্রথম পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা হবে প্রথম প্রথম পরীক্ষাটা পরীক্ষা। হবে। দেন আমরা জব সলিউশনটাকে বিভিন্ন বিভিন্ন ভাগে সেগমেন্টে ভাগ ভাগ করে করে নিব। তারপর হচ্ছে আপনার পরীক্ষা দেয়। এই পরীক্ষা দিলে আপনার উপকারটা কি? আমি যদি সহজ বা সোজাসাপটা একটা কথা বলি যে বাংলাদেশের মার্কেটে চাকরি পেতে আপনার কি দরকার, বিসিএস এর কোশ্চেনটা এবং হচ্ছে অন্য যে চাকরির কোশ্চেন গুলো হয়ে থাকে সেটার সাথে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। পার্থক্যটা কেমন ধরনের? বিসিএস এর কোশ্চেনটায় আপনার 200 মার্কের কোশ্চেনের মধ্যে দেখা যায় আহ নতুন কোশ্চেনই চলে আসে 100 120টার মতো নতুন কোশ্চেন চলে আসে। কিন্তু আপনি যদি বলেন প্রাইমারি এনটিআরসি ব্যাংক মিলে অন্য যে চাকরির পরীক্ষাগুলো পরীক্ষা হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় আপনার 90-95% হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কোশ্চেন গুলো। তার মানে আপনি যদি জব সলিউশনের এটা খুব ভালোভাবে প্রিপারেশন থাকে, আর যারা জিরো থেকে প্রিপারেশন শুরু করবেন তাদের জন্য এটার কোনো বিকল্প বিকল্প নাই, নেই। এই পরীক্ষাগুলো দিলেই মনে করবেন বিসিএস বাদে অন্য পরীক্ষাগুলো তারা আপনার কাছে ইজি সুন্দর হয়ে যাবে। ইজিলি কভার করতে পারবেন। সুতরাং আপনারা এই এক্সাম ব্যাচটাকে অবশ্যই গুরুত্ব সহকারে নিন। যাদের মনে হচ্ছে যে প্রিপারেশন অনেকটুকু জাস্ট কাছে থাকা লাগবে, তারা দ্রুতই এই এক্সাম ব্যাচে এনরোল হয়ে যান। ওকে, এবার হচ্ছে আমরা চলে আসি আহ পরবর্তীতে। এখন আহ, যারা একটু আমি একটু ইন্টারভিউ অ্যাড করতে চাচ্ছি পরীক্ষার ব্যাচটা হুম, সম্পর্কে।
পরীক্ষার অ্যাডমিশনটা ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে। ব্যাচের একশো হুম হুম। বিশ ডেজ 120 ডেজের যে ব্যাচটা রয়েছে, সেই ব্যাচের এক্সামিনেশনটা মানে অ্যাডমিশনটা শুরু হয়ে গেছে, এবং আমরা হচ্ছে আপনার পরীক্ষা শুরু করব 10 তারিখ। 10 অক্টোবর থেকে। দশ এখন আপনারা এর অক্টোবর মধ্যে থেকে ভর্তি হয়েছেন, 10 অক্টোবর থেকে আপনারা পূর্ণাঙ্গ রুটিন পাবেন এবং প্রথম পরীক্ষা আপনাদের সেদিনই শুরু অবশ্যই হবে। গ্রুপে 120 দিনের পূর্ণাঙ্গ একটা একটা রুটিন রুটিন আমরা দিব, আর সেই অনুযায়ী প্রতিটি পরীক্ষা নেওয়া হবে, কন্ডাক্ট করা হবে। কন্ডাক্ট করা হবে। ওকে, এবার যারা সফল হলো, হ্যাঁ, বিজয়ীদের, তাদের নিয়ে আমাদের তাদের এখনকার প্রথমে আমি পথ বলবো চলা। যেটা ওকে, আহ, লেখা আছে এই যারা এই কঠিন যুদ্ধে উত্তীর্ণ হয়েছেন। ওকে, নিজেকে অবশ্যই বাহবা দেওয়ার মানে একটা পর্যায়ে চলে হ্যাঁ আসছে। একটু সেলিব্রেশন করা লাগে, সেলিব্রেট করা লাগে তাদের নিয়ে। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। শুভেচ্ছা এত শুভকামনা। কঠিন একটা যুদ্ধে টিকেছেন। যারা এবার প্রিলি কোয়ালিফাই করেছে তাদেরকে আমি বললাম কিভাবে কোয়ালিফাই করেছেন এত কঠিন প্রশ্নে, মানে এইরকম অবাক করার মতো ছিল তাদের ব্যাপারগুলো। তাদের বাহবা দেওয়ার একটাই কারণ, তারা হচ্ছে, আমি যদি বলি যে 3 জনের মধ্যে অর্থাৎ এটা আরো ভাঙলে রাব্বি স্যার একটু কাউন্ট করেন, 2.8 জনের মধ্যে একজন, হ্যাঁ মানে ক্যাডার হবে, তিন চাকরি জনের না। 3 জনের মধ্যে আপনি একজন, মানে হ্যাঁ এখন তো কম্পিটিশন 2.8 তো ভাঙা যায় না, 3 জনে একজনই ধরি, কম্পিটিশনটা কিন্তু আপনার অনেক কম। অনেক হ্যাঁ কমে গেছে। সুতরাং যারা পিরিটি গেছেন মোটামুটি ক্যাডার হয়ে গিয়েছেন ধরে রাখতে পারেন, যারা কষ্ট করবে এই 2 মাস ক্যাডার অবশ্যই। হয়ে গেছেন এমনটা ভাবার দরকার নেই, আবার নিজেকে ছোট ছোট করে। ভাবার এইটারও দরকার নেই, জাস্ট ক্যাডার হতে গেলে জাস্ট আপনার ইফোর্ট, সংখ্যা একটু বলে রাখবে স্যার, গাইড 10,644 জন ওকে পিরিটে কোয়ালিফাই কোয়ালিফাই করেছে। করেছে মাত্র। হ্যাঁ এখন এই যে এখানে মাঝখানে কি আপনার গ্যাপ আছে, এফোর্ট আর গাইডলাইন, যদি একটু কষ্ট করতে পারেন আর গাইডলাইন পান কোনো একটা মাধ্যমে যেখানে জেনেসিস বিসিএস কেয়ার এই গাইডলাইন দেওয়ার জন্য আপনাদের জন্য প্রস্তুত। আমি আমি যদি বলি যে আপনার ইফোর্টটা তো অবশ্যই, কারণ রিটেন একটা পরিশ্রমের পরীক্ষা। অবশ্যই এখানে আপনার প্রায় 21 ঘন্টা 21 ঘন্টা 6 দিন টানা টানা লিখতে হবে। পরীক্ষা দেওয়া লাগবে। এই যে এখানে একটা মানসিক আর শারীরিক যে একটা কষ্ট, এটা এটার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। আর সেই শারীরিক এবং মানসিক যে কষ্টটা আপনাকে উতরে উঠতে গেলে সব থেকে যে ইম্পর্টেন্ট বিষয়টা, কারণ আমি জানি যে যারা প্রিলি টিকেছে তারা এনাফ ব্রিলিয়ান্স, এনাফ অবশ্যই। ম্যাচিউরড, এনাফ আপনার গোল ওরিয়েন্টেড, হুম, তারা বেশ নিজেদের প্রতি সচেতন। কারণ এই 4 লাখ 5 লাখ কম্পিটিটরের মধ্যে 10,000-এর মধ্যে আসা নিশ্চয়ই চারটিখানি কথা কথা না। তা আপনার জাস্ট প্রয়োজন সঠিক একটা গাইডলাইন, গাইডলাইন। আর গাইডলাইনের জন্য ফারদিন স্যার আপনি অবশ্যই এটা আমরা কন্টিনিউ বলবো করেন। পরে। আর তো কি 10,640 জনের মধ্যে ক্যাডার পদ সংখ্যা আছে কত, 3,487টি ওকে। আর নন ক্যাডারও আছে 201টি। আর এটা যদি বাড়ে পরবর্তীতে তো আরো ভালো হ্যাঁ, কথা, আমরা আমরা অবশ্যই এটা প্রিভিয়াস অভিজ্ঞতা চাই। প্রিভিয়াস অভিজ্ঞতা বলে যে প্রতিটা বিসিএস ক্যাডারের সংখ্যাও বাড়ে, নন নন ক্যাডারের ক্যাডারের সংখ্যাও সংখ্যাও বাড়ে। বাড়ে। ওকে, তাহলে তো হিসাবটা বোঝা গেল। এবার আমরা গাইডলাইন গুলোতে চলে আসি। এবার বাংলা প্রথম পত্র আমরা জাস্ট প্রিসাইসলি আজকে আপনাদেরকে বলবো কি কি এর কত নম্বরে বন্টন কি। হ্যাঁ এই জিনিসটা দেখবেন, কেমন বলছি শুনেন। অনেকেই অনেকগুলো বিশেষ রিটেন দিয়ে দেয় রাব্বি স্যার, তারপরেও ঠিক মতো না সিলেবাসটা জানে না কোত্থেকে কি আসে, সিলেবাসের কত কোন জায়গা থেকে কি আসে আর কত নাম্বার কোন অংশের জন্য বরাদ্দ, এটাও যদি ঠিক মতো জানেন না আপনি অনেক দূরে গিয়ে গেলেন। এইটা দেখবেন না 1-2 সপ্তাহ পার হয়ে যাবে, এই যে প্রিলিমিনারি পাস করলাম এই খুশিতে অনেকে না এই জিনিসগুলো দেখবে না। তাই আমাদের এই ব্যবস্থা আপনাদের জন্য। এখন আমরা প্রথমে আমি বাংলা আমি প্রথম আমি পত্র জাস্ট নিয়ে একটু একটু অ্যাড বলি। করি, মানে শিওর। শুরুতে আমার যে বিষয়টা পর্যবেক্ষণ। আপনি নিজের কাছে একটু কোশ্চেন করেন যে আপনার রিটেনের রিটেনের প্রিভিয়াস কোশ্চেনটা সবার কাছে আছে কিনা, কিনা কোশ্চেন ব্যাংকটা সবার কাছে আসে আছে কিনা। কিনা। কারণ আমি যদি সিলেবাসের প্যাটার্নটা নিয়ে অবশ্যই আমরা ডিসকাস করব, কিন্তু সিলেবাস সম্পর্কে যদি বলি, অনেকের কাছে সিলেবাসটা পড়ে বোধগম্য খুব ভালোভাবে নাও হতে হবে পারে। না, কারণ আমি নাও যদি হতে পারে হ্যাঁ। ম্যাথের সিলেবাসটা আপনাদের অবশ্যই দেখাবো, ওইটা পড়ে আপনি কিছু বুঝবেন না কোন জায়গা থেকে ম্যাথ। হুম হুম। কিন্তু আমার প্রথম যে বিষয়টা আপনাদের কাছে বলার থাকবে সেটা হচ্ছে, যদি কেউ না কিনে থাকেন, যারা প্রিলি কোয়ালিফাই করছেন, আজকের মধ্যে অবশ্যই প্রিভিয়াসের একটা একটা প্রশ্ন ব্যাংক কিনে ফেলুন। কোশ্চেন ব্যাংক কিনে ফেলবেন। তারপর প্রথমে দেখবেন। রাবি স্যার একটু অ্যাড করি, জি কোশ্চেন ব্যাংক উইথ সলিউশন, জি সব সহ কিনবেন, শুধু প্রশ্ন এটা কিনবেন না, সলিউশন জি সহ একটা প্রশ্ন ব্যাংক কিনে ফেলবেন। 75 বিসিএস এর কোশ্চেনটা কেমন হচ্ছে, মানে সবগুলো সাবজেক্ট আপনি ধরবেন না, যেমন বাংলার কোন ইস্যুগুলো থেকে কেমন ধরনের কোশ্চেন হুম আসছে, ওইটার সাথে আপনি 44-এর সাথে ম্যাচ করেন যে হ্যাঁ আপনার মাথার মধ্যে যেটা ঢুকছে যে সারাংশ সারমর্ম মর্ম এরকম ভাবে আসে। ইতিহাসের কোশ্চেন গুলো এরকম ভাবে আসে যে 45 দেখে আপনি একটা মাথায় সেট করে ফেলবেন। হুম আপনার সাজেশন হুম। সেট করার পরে আপনি 44-এর সাথে সেটা
ম্যাচ আপ করবেন, যে হ্যাঁ আপনার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে কিন্তু আপনি তাহলে ধারণা পেয়ে যাবে ধারণা সুন্দর পেয়ে মতো। যাবেন। হ্যাঁ অবশ্যই, তাই আমি বলবো যে 46 থেকে শুরু করে 35তম বিসিএস কোশ্চেন গুলো আপনারা সবার আগে দেখে ফেলুন। এবার বাংলাতে আসি। সাবজেক্ট ওয়াইজ দেখবেন হ্যাঁ নিশ্চয়ই। প্রতিটা বিষয়। এবার বাংলায় কি আছে দেখেন, প্রথমে লেখা ব্যাকরণ, সুন্দর মতো ব্যাকরণ লেখা, 30 মার্ক। এই ব্যাকরণ অংশটা অনেকে বলে না ফ্রিবি, একটা আপনাকে খুব সফটবল দিল যেটা আপনি 6 মারতে পারবেন, এই অংশ। প্রতিবারই এই শব্দ গঠন, বানান, বাক্যশুদ্ধি, প্রবাদ প্রবচন মানে অ্যাকচুয়ালি যেটা বাগধারা, দেন বাক্য গঠন, এখান থেকে আপনার 30টা মার্ক আমি আসে। আমি যদি একটু অ্যাড করি, যে আপনি দেখেন একটু চোখ বন্ধ করেন, যারা পাশ করেছেন এই বিষয়গুলো আপনারা জানেন কি? প্রথমটা প্রিলিমিনারিতে সহজ আর কমন। প্রিলিমিনারিতে যদি আপনি সঠিকভাবে এই জিনিসগুলো না পড়তেন আপনি পাশ এর করতেন। থেকে কঠিন পড়ে আসছে প্রিলিমিনারি, প্রিলিমিনারিতে আরো বেশি টপিক পড়া লাগে। তার মানে আপনার এই হ্যাঁ প্রিপারেশনটা কিন্তু আগায়। মোটামুটি আগানোই আছে। খালি বিগত বছরের কোশ্চেন গুলো দেখবেন, দেখবেন প্রতি বছরই 46-এ যে প্রশ্ন আসলো 45 ওইটা আসে না, 45-এ যেটা আসলো 40 আসে না, এইভাবে ঘুরে ঘুরে হ্যাঁ সফল করে করে কোশ্চেন গুলো হয়। জাস্ট বিগত বছরের কোশ্চেন, মানে কি প্রিভিয়াস কোশ্চেন আমি লিখে দিচ্ছি, আপনারা ভালো মতো খেয়াল রাখেন, প্রিভিয়াস কোশ্চেনটা ভালো মতো দেখবেন এই অংশের জন্য। প্রিভিয়াস কোশ্চেনের রাব্বি স্যার আরেকটা অংশ আছে, সেটা আমি আগে বলে দিচ্ছি, সেটা হচ্ছে বাংলা ভাষা আর সাহিত্য বিষয় কোশ্চেন। এখানে এখানে যদি আমি অ্যাড করি যে এই যে অংশটা, এই অংশটায় আপনার প্রিভিয়াস কোশ্চেনের বিকল্প কোনো কিছু কোনো নেই। কিছু নাই। সবার আগে বিগত বছর কোশ্চেন গুলো ঠাড়া মুখস্থ করে ফেলুন, আমি এইভাবেই বলবো। একেবারে হ্যাঁ ভালো মতো আত্মস্থ করে ফেলুন, তাহলেই দেখবেন মোটামুটি আপনার সিলেবাস কভার। এর বাইরে মোট অত আরেকটা আর আসলেও দেখি না। ফারদি স্যার, এক্ষেত্রে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাচ্ছি, যে রিটেনের মধ্যে কিন্তু অনেক ধরনের প্রার্থী রয়েছে। রিটেন এমন ধরনের প্রার্থী রয়েছে যারা 3-4 বার রিটেন দিচ্ছে। আবার এক ধরনের প্রার্থী রয়েছে নতুন ভাবে, মানে প্রথমবার প্রথমবার রিটেন দেবে। রিটেনটা দিচ্ছে। এই প্রথমবার যে যিনি রিটেন দিবেন আর যে 3 বারের পরে রিটেন দিবেন, তার প্রিপারেশন লেভেলটা অবশ্যই একই হবে না। সেক্ষেত্রে আমি যদি বলি যে প্রথমবার যারা রিটেন অ্যাটেন্ড করতে যাচ্ছেন, তাদের প্রিপারেশনটা হবে খুবই সতর্ক, খুবই টেকনিক্যাল। আপনার প্রতি আমার যে গাইডলাইনটা থাকবে, যে প্রথমবার যারা রিটেন দিচ্ছেন তারা অবশ্যই অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন গুলো প্রথমে শেষ শেষ করবেন, করে ফেলুন দেন আপনি সবগুলোই, ডিপলি ঢুকেন। তারপরে আপনি ডিপলি ঢুকুন, নোটগুলো করুন, জি। আপনি জিনিসটাকে আরো শানিত করুন, সুন্দর করুন, মানে অ্যাডভান্স লেভেলে চলে যান। কিন্তু আগে প্রিভিয়াসটা শেষ করুন। আর এখানে প্রিভিয়াস কোশ্চেন থেকে মোটামুটি 30 হ্যাঁ কম বেশি কমন পাবেন, দুই একটা আনকমন দু কোশ্চেন থাকতে একটা। পারে। সেই আনকমন কোশ্চেনের জন্য খুব বেশি বড় সাহিত্যিক হয়ে যাওয়ার দরকার নাই, সারাদিন বাংলা সাহিত্য নিয়ে পড়ে থাকার দরকার নাই। কারণ আমি আমি আর রাব্বি স্যার দুজনই বলছি, এই যে 2 মাস আপনাকে প্রচুর টেকনিক্যাল, হ্যাঁ টেকনিক্যালি অ্যাপ্রোচ নিতে হবে। আপনি যদি আপনি যদি এইখানে অনেক হ্যাঁ কিছু করতে যান করতে চান, কোন সেক্ষেত্রে একটা বিষয় নিয়ে সারাদিন পড়ে থাকেন, তাহলে দেখবেন যে অন্য একজনের থেকে পিছিয়ে যাচ্ছেন। সুতরাং এই দুইটা অংশের জন্য অবশ্যই প্রিভিয়াস কোশ্চেনটা দেখবেন। এরপরে আছে ভাব সম্প্রসারণ আর সারমর্ম। বিষয় এটা নিয়ে আপনি বলে দেন কি ভাব করতে হবে। সম্প্রসারণ আসলে বিষয়টা কমন পড়ার বিষয় না। এখানে জাস্ট হচ্ছে আপনার যে একটা আইডিয়া রয়েছে, যে আপনার ভাষাগত যে জ্ঞানগুলো রয়েছে আপনার মধ্যে, আপনি নিশ্চয়ই মাস্টার্স কমপ্লিট করেছেন বা অনার্স কমপ্লিট করেছেন। এখানে এসএসসি এইচএসসি তে ভাব হ্যাঁ, সম্প্রসারণ দিয়ে এসেছেন আপনার এখানে পরীক্ষাতে। জাস্ট মুখস্থ করার কিছু কোনো বিষয় নাই। এখানে জাস্ট আপনি 10টা বা 15টা যে ভাব সম্প্রসারণ আপনার গাইড বইয়ে আছে সেগুলো পড়ে একটা প্যাটার্ন নিজের মতো দাঁড় করবেন, যাতে করে কোনো একটা টপিকসে আসলে আপনি কিছু সুন্দর মতো লিখতে লিখে আসতে পারেন। পারেন। এখানে মুখস্থ করেন কিছুই সে না। সারমর্ম সারাংশের ক্ষেত্রেও একই জিনিস, কবিতার লাইন থাকবে, সেই কবিতা লাইনের উপর বেস করে আপনাকে একটু সারমর্ম লিখতে হবে, মানে সামারি লিখতে হবে। এখানে সেই সামারি প্যাটার্নটা আপনি জানবেন। সারমর্মর বিষয়ে যদি আমি বলি, সারমর্ম মূলত 2টা ধরনের আসে, একটা হচ্ছে কবিতার লাইন থাকে আর একটা হচ্ছে আপনার গল্প সারাংশ যেটাকে বলি সারাংশ আমরা। থাকে। হ্যাঁ তো অনেকের কাছে কবিতার লাইনটা হচ্ছে সহজ মনে হয়, কিন্তু আমি যদি বলি পার্সোনালি বিষয়টা, কবিতার লাইন থেকে যদি আপনি সারমর্ম লিখতে চান তাহলে দেখা যাচ্ছে ওইটা একটু মানে সেন্স হয়তো বা আপনি নাও বুঝতে হুম পারেন, কারণ এটা কিন্তু বেশ একটা সেন্সিটিভ বিষয়। ডেফিনেটলি। আপনি যদি মেইন ভাবটা নিয়ে আসতে না পারেন আপনার লেখার মধ্যে, তাহলে কিন্তু আপনার 10-এর মধ্যে 2 দিয়ে একদম দিবে। হ্যাঁ নাম্বার কমে যাবে। আবার কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনি যদি ভালো লিখতে পারেন 10-এর মধ্যে 8 পেয়ে যেতে পারেন এখানে। তো আপনার এখানে জাস্ট একটু মিডল দশের না পর্যায়ে, স্যার 20-এ। সরি, 20-এ। তো আপনি যদি এখানে জাস্ট একটা এভারেজ নাম্বার ক্যারি করতে চান, কবিতাটা যদি একেবারে না বুঝেন, তাহলে আমার তাহলে মনে আপনি হয় সারাংশ থেকে হ্যাঁ একটা জিস্ট নিয়ে কিছু লাইন লিখে পারবেন, আসুন, বা একেবারে পুরোটা আনকমন দেখে পড়ে গিয়েছে, তখন আপনারা এভাবে অ্যাপ্রোচ নিতে পারেন। ভালো নাম্বার পাবেন। তাহলে বাংলা প্রথম পত্র তো আমাদের গেল 100 মার্কের, এবার আমরা বাংলা দ্বিতীয় পত্রে জি, চলে আসি। একটু অ্যাড করতে চাই সাহিত্যের বিষয়ে ফারদিন স্যার। শিওর। সাহিত্যের বিষয়ে যদি আমি একটা অ্যাড করি, যে সাহিত্যটা আপনার প্রিলিতে পড়েছেন কিন্তু জাস্ট একটা অবজেক্টিভ আকারে হুম পড়েছেন। এক্ষেত্রে আমি নতুনদের বলবো বা প্রিভিয়াস যারা আছেন, মানে পুরনো রিটেন প্রার্থী যারা রয়েছেন, এখানে একটু আপনি যদি ছোট ছোট নোট করেন, সেক্ষেত্রে আপনার পরীক্ষার 2-3 দিন আগে বা আগের রাতে একটা ভালোভাবে রিভিশন দেওয়ার যে বিষয়টা থাকে,
সেই রিভিশনটা, কারণ আপনি কিন্তু রিভিশন দেওয়ার একেবারেই সময় সময় পাবেন না পরীক্ষার আগে। একটানা পরীক্ষা হয়। আপনাকে দেখে যে সাহিত্যের পুরো নোটটা যদি আপনি করে ফেলতে পারেন 10 পেজের মধ্যে, 20 পেজের মধ্যে, ওইটাই আপনার সম্বল হবে, ওইটাই আপনার মাথায় নিয়ে যেতে পারেন। কারণ এই সাহিত্যের বিষয়টা কিন্তু একটু সেন্সিটিভ। আপনি যদি রবীন্দ্রনাথের কোনো জন্মসাল ভুল লিখে ফেলেন, অথবা রবীন্দ্রনাথের কোনো বইয়ের ব্যাখ্যাটা আপনি কনসেপচুয়ালি ভুল করে ফেলেন, অবশ্যই খাতা দেখবে বাংলার কোনো একজন বড় শিক্ষক, আপনি কিন্তু নাম করা নাম্বার শিক্ষক, পাবেন না। নাম্বারটা কমে আর যাবে। এখানে লেখার বিষয়ে যদি আমি একটু বলি, লেখাটা অবশ্যই একটু আপনার স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, অর্থাৎ অ্যাভারেজ লেখা যাবে না। সাহিত্যিক বিষয়টা আপনার লেখার মধ্যে আনার চেষ্টা করবেন। কোটেশন আর ইউজ করতে পারলে, জি, কবিতা লাইন ব্যবহার করতে পারলে অনেক সুন্দর। এইভাবে যতটা ইমপ্রুভ করা যায় আপনার লেখার মান, সেটা এগুলো করতে বা বাংলা যে ছাড়া স্যার আছেন, সে অবশ্যই আপনাদের আরো ভালো গাইডলাইন। গাইডলাইন এগুলো দিবেন। চমৎকার বলছেন রাব্বি স্যার সাহিত্যের বিষয়টা। হ্যাঁ, আসলে সাহিত্য যদি ছোট নোট করে রাখা যায় তাহলে সেটা পরীক্ষার আগের দিন খুব সুন্দর মতো আপনারা রিভিশন দিতে পারবেন। ওকে, এবার বাংলা দ্বিতীয় পত্রে আসি। রাব্বি স্যার এখানে একটু বলুন দ্বিতীয় পত্রের জিনিসগুলো। দেখতেই পাচ্ছেন যে অনুবাদে 15 নাম্বার, আমি সংলাপে 15, পত্র আমি এই লিখনে 15, এই গ্রন্থ সঞ্চালনা অনুবাদটা রচনায় 40। আমি এই অনুবাদটা এখান থেকে ফারদিন স্যার একটু কাট আপ করে দিতে চাচ্ছি, কারণ হুম, অনুবাদটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো, এবং যখন আমরা অনুবাদটা ইংরেজিতে যাব জি, তখন। ইংরেজিটার অংশটাই তাহলে বোঝা যাচ্ছে যে এই 15 নাম্বার আমার ইংলিশের প্রিপারেশন নিলেই, হয়ে ইংলিশ যায়। অনুবাদের প্রিপারেশন নিলে হবে। মানে একটা প্রিপারেশন নিলে আমি তিনটে অনুবাদ কভার করতে পারবো, ইংরেজির বেলায় দুটো আর বাংলার বেলায় একটি। আর এই কাল্পনিক সংলাপের বিষয়টা একেবারে ইজি বিষয়, এটা তো অবশ্যই নিশ্চয়ই মুখস্থ আমরা নাইন করার টেনে যে ডায়লগ করেছি dialogue দিয়েছিলাম করেছি। ইংলিশে, সেটারই বাংলা আমি দুটো। এখানে একটা আপনাদের সাজেশন দিয়ে রাখবো, কোনো বই ভালোভাবে দেয়া নাই, অর্থাৎ বিসিএস স্ট্যান্ডার্ড নো বুক ইন দিস মার্কেট, গুড কোয়ালিটি নেই কাল্পনিক সংলাপটা। সেক্ষেত্রে আপনি দেখবেন পত্রিকার কখনো কখনো, ধরেন আপনার সেলিব্রিটিদের সাথে বা রাজনৈতিক নেতাদের সাথে সাংবাদিকদের একটা কথোপকথন পত্রিকায় দিয়ে দেয়া হয়, সেইটা আপনি একটু জাস্ট ফলো করবেন যে কিভাবে দেয়া হচ্ছে। মানে কিছু সংলাপে দেখা যাচ্ছে যে প্রেক্ষাপটটা আপনাকে তুলে ধরা হচ্ছে, দেন হচ্ছে থার্ড পার্টিকে নিয়ে আসা হচ্ছে, একটু চমৎকার। ভিন্নতা আনতে হবে হ্যাঁ, আপনাকে, যদি আপনি ভালো মার্ক যেমন ক্যারি এই করতে চান। সংলাপে, একবার আমি একটা সংলাপে ক্লাস নিয়েছিলাম, আপনাদের একটু সাজেশন দিই। এইখানে সংলাপ লেখার সময় আপনারা কি করবেন, একটা সিনারিও, জি রাব্বি আমি কথা বলছি, সিনারিটা কি কি তারা বিসিএস এর রিটেনের গাইডলাইন দিচ্ছে, এইভাবে সিনারিওটা একটা ব্র্যাকেটে জি লিখে দেন। জি হ্যাঁ, সিনারিটা একটা ব্র্যাকেটে আপনারা তুলে ধরেন, ঘটনাটা কি একটা গল্পের মতো করে সাজান, তাহলে দেখবেন আপনার লেখার মানটা অনেক বেড়ে যাবে। প্রথমে একটা গল্পের মতো বলে দেন যে তারা দুজন হেঁটে যাচ্ছিল মেঠো পথের প্রান্তরে, এই প্রান্তরে হাঁটতে হাঁটতে, হ্যাঁ, রাব্বি স্যার ফারদিন স্যারকে জিজ্ঞেস করলো বিশ্বের যে বর্তমান অবস্থা, হ্যাঁ, এই যে ভূ রাজনৈতিক অবস্থা, এটা এখন কোন দিকে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি লেগে যাবে কিনা, যে কোনো একটা প্রশ্ন করবো। সো আশা করি তখন আপনার মনে করেন এই যে, তারপরে ফারদিন স্যার হাত নাড়তে নাড়তে উত্তর দিল, এইরকম আপনার জিনিসগুলো সুন্দর মতো উপস্থাপন করুন। আপনার এখন যে আপনি উপস্থাপন, সুতরাং আপনি বেশি নাম্বার আপনি পাবেন। সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আপনি এখানে পরীক্ষা দিতে আসছেন যে বাংলাদেশ সিভিল সার্ভিসের একটা পার্ট হওয়ার জন্য, তার মানে আপনার অবস্থান হবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার যে কোনো মতো। একটা পর্যায়ে, মানে বাংলাদেশকে আপনি ভবিষ্যতে রিপ্রেজেন্ট করবেন। তাই এখন আপনার বলন চলন এবং হচ্ছে কোয়ালিটির দিক থেকে অবশ্যই ওটা মেনটেন করতে হবে। আর এটা তো আপনার রিটেন পরীক্ষা, আপনাকে নিজেকে উপস্থাপন করার কোনো বিষয় নেই যে আপনি কিভাবে, কেমন ব্যক্তিত্ব, সেটা অবশ্যই ভাইবার। তো আপনার রিটেনের ওই লেখার মধ্যেও আপনার ব্যক্তিত্বটা ফুটে অনেক কিছু উঠবে, প্রকাশ পাবে। এবং হচ্ছে আপনি কেমন ধরনের মানুষ, আপনার থিঙ্কিং পাওয়ার কত ধরনের আছে, সেগুলো কিন্তু ফুটে উঠবে। সেক্ষেত্রে আমার সাজেশন যেটা থাকবে, যে আপনি যদি সংলাপ লিখতে বলছেন, আপনি যদি 9-10-এর বাচ্চাদের মতো গদ বাঁধা সংলাপ হুম, লিখেন, সেক্ষেত্রে তো আপনার তুমি কেমন নাম্বারটা আছো আমি কেমন আছি, কমে যাবে। এরকম হোক, তাহলে এগুলো অবশ্যই ভিন্ন অবশ্যই হবে আনতে আপনাকে। হবে। এটাই। এবার আমরা চলে যাই পত্র লিখনে। পত্র লিখনে তিন প্রকার পত্র লিখনে চলে আসে। একটা হচ্ছে আপনার চিঠি, আরেকটা হচ্ছে আবেদনপত্র, আরেকটা হচ্ছে সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন। এই তিনটার প্যাটার্নটা আপনারা সুন্দর মতো শিখে নেবেন। প্রথমে আমি আবার বলছি কি কি। একটা হচ্ছে লেটার, চিঠি। হ্যাঁ, বাংলায় চিঠি পাঠাই না বন্ধুকে বিদেশে, চিঠি পাঠানো হলো এইটা। হ্যাঁ, বা দুই, ম্যাক্সিমাম সময় দুইটাই আসে, একটা হচ্ছে কি সম্ভব সংবাদপত্রের প্রচুর। প্রতিবেদন, সংবাদপত্রের প্রতিবেদন, প্রতিবেদন। আর এই দুইটার মধ্যে যদি না আসলো অর্ধেক থাকবে, যে কোনো একটা উত্তর দেওয়া লাগবে, না দিতে যদি আসলো একটা কি আসতে পারে, আবেদনপত্র, অ্যাপ্লিকেশন, আবেদন পত্র। এটা ম্যাক্সিমাম সময় আসে। আসে না, আসে এই দুইটাই। এই দুইটারই প্যাটার্নটা খুব ভালো মতো এটা শিখে যাবেন, এটা এটা চিঠি এটা এটা আর মাস্ট। সংবাদপত্র। আর এটা মাস সংবাদপত্রের প্রতিবেদনের প্যাটার্নটা ভালো করে এখন দেখবেন। এখানে ফারদিন স্যার, আমি একটু হুম, অ্যাড করতে চাই, দেখেন আপনি কতটা একটু ট্রিকি হতে পারেন, আপনি নিজেকে অন্য থেকে কিভাবে আলাদা করতে। করতে পারে। দুইটাই আসছে, সংবাদপত্র আসছে, চিঠি, আপনি কোনটা অ্যান্সার করবেন?
এটা এটা, কিন্তু একটা ট্রিকি কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা এটা অ্যান্সার করবে আমার মনে হয় এগিয়ে থাকবে। এগিয়ে থাকবে। তাহলে এটার প্যাটার্নটা অবশ্যই ভালো মতো শিখতে হবে, কারণ এটার প্যাটার্নটা নিয়ে না অনেক কনফিউশন আছে বাজারে, কারণ কি আমি যে বলি, প্যাটার্নটা আমি কি রকম হয়। আমি ব্যাখ্যা দিই। চিঠি কিন্তু আমরা সেই 9-10 থেকে পড়ে হুম, আসছি, অনেক গদ চিঠি বাঁধা লেখা, যে লিখে কেউ যে আসছি। কেউ চিঠি লিখতে পারে, কিন্তু প্রতিবেদনটা অবশ্যই জানতে হবে। সুতরাং ভালো মতো এটার প্যাটার্নটা আপনারা শিখে নেন, জি। তাহলে আপনারা লিখতে পারবেন। এবার গ্রন্থ সমালোচনায় আসি। যে কোনো বাজারের, হ্যাঁ, বিখ্যাত একটা গ্রন্থ আমাদের বাংলা সাহিত্যের আপনাকে দিয়ে দিবে, হ্যাঁ, সেই বইটার আপনাকে একটা গ্রন্থ সমালোচনা লিখতে হবে। এখানে এখন কি আসতেছে, এখানে যে কোনো একটা টপিক দিয়ে দিতে পারে আপনাকে, যে বাংলাদেশের আর্থ সামাজিক, হ্যাঁ, অবস্থার উপর লেখা কোনো বইয়ের উপর একটা গ্রন্থ সমালোচনা লিখুন। বা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দিয়ে দিতে পারে, যে কোনো মুক্তিযুদ্ধের বিষয়ে একটা বিষয়। বইয়ের, হ্যাঁ, গ্রন্থ সমালোচনা লিখতে দিতে পারে, এরকম বিষয় দিতে পারে। বা আপনাকে কোনো একটা কবি সাহিত্যিকের ডাইরেক্ট নাম লিখে দিবে, হ্যাঁ, যে আবু জাফর শামসুদ্দিনের একটা বইয়ের গ্রন্থ সমালোচনা লিখুন। বা এরকম বলতে পারে সাম্প্রতিক আলোচিত, যেটা আপনার 46তম বিসিএস রিটেন এসেছে, সাম্প্রতিক আলোচিত কোনো একটা বইয়ের গ্রন্থ সমালোচনা লিখুন। যে কোনো বই সম্পর্কে আপনাকে একেবারে সম্যক জ্ঞান থাকতে হবে, গ্রন্থ সমালোচনা লেখার প্যাটার্নটা আপনাকে জানতে হবে, এরপরে গ্রন্থ সমালোচনা লিখতে হবে। এখন এইখানে যদি আপনারা কোনো কিছু ভুল করেন, বইয়ের নাম ভুল করেন, হ্যাঁ, কবে প্রকাশিত হয়েছে, লেখকের নাম কিছু ভুল করলেই এখানে নাম্বারটা টাস করে কমে যাবে। সুতরাং খুবই আর সাবধানতা এই অবলম্বন করে এই ফারদিন স্যার, 15 মার্কের আনসার করতে হবে আপনাকে। ফারদিন স্যার, আমি যদি একটু অ্যাড করি যে পুরো বাংলা সিলেবাসটার মধ্যে যদি আপনি অ্যানালিসিস করেন, আমার কাছে সব থেকে এই টপিকসটা একটু মানে ব্র্যান্ড নিউ, প্রবলেমেটিক, এবং হচ্ছে আপনারা কখনো ফেস করেন ফেস নাই। করিনি আগে, আগে আমরা 9 10 11 12 কখনোই পড়ি নাই হ্যাঁ, এই এরকম জিনিসটা। একটা টপিকস এখানে মূলত দেয়া হয়েছে যে গ্রন্থ সমালোচনা। তো আপনাকে এটা হ্যান্ডেল করার জন্য যে খুব বেশি এইটার উপরে টাইম ইনভেস্ট করবেন আমি এরকম সাজেশন দিব না। কারণ অনেকে দেখা যাচ্ছে 20টা 25টা গ্রন্থ সমালোচনা পড়ে গেছে, হুম। কিন্তু পরীক্ষার হলে এসে কমন পড়েনি। সেক্ষেত্রে তার ব্যাড রাজু লাক স্যার, হয়ে আমি কি যাচ্ছে। করতাম, আমি টপিক বেসড, টপিক এই বেস। জিনিসটা টপিক বেসড কয়েকটা গ্রন্থ সমালোচনা করে যেতাম। হ্যাঁ, সর্বোচ্চ এটা হলে একটা বিসিএস এর পরীক্ষার জন্য আমি 10টা গ্রন্থ সমালোচনা করেছি। এর বেশি আমার কাছে মনে হয় এখানে সময় দেওয়াটা ফারদিন স্যার যেটা নষ্ট। বলছো, বললো যে জাস্ট একটা টপিক বেস, প্রতিটা টপিকস এর উপরে বেস করে। মুক্তিযুদ্ধের উপর একটা পড়তাম, হ্যাঁ, বর্তমান প্রেক্ষাপটে একটা পড়তাম, আর্থসামাজিক অবস্থা, এরকম টপিক বেস। আর বিখ্যাত কয়েকজন সাহিত্যিকের কয়েকটা গ্রন্থ সমালোচনা জি, করে যেতাম। এরকম টেকনিক্যালি। এভাবে টেকনিক্যাল আপনার জিনিসটা ট্যাকেল দিতে পারেন। ওকে, এবার রচনা সম্পর্কে আচ্ছা, রাব্বি আমি স্যার। আমি এই রচনাটাও এই বাংলা থেকে কেটে দিচ্ছি, তো আমরা ইংলিশের সময় তাহলে আমরা ডিসকাস দুইটা করব। জিনিস অনুবাদ আর রচনা ইংলিশে পেয়ে গেলাম। তাহলে তার মানে আপনি 40 দেখেন, মার্ক আর 15 নাম্বার, 15 আর হচ্ছে 40, 40 এর প্রিপারেশন হবে ইংলিশ ইংলিশ। বাংলার কমন প্রিপারেশন। ওকে, তাহলে এবার আমরা সম্পূর্ণ ইংলিশে চলে যাই। আহ ইংরেজি বিষয়টা যদি আমি বলতে চাই যে অনেকের কাছে হচ্ছে এটা একটা কঠিন মানে টাফ একটা বিষয় মনে হয়, কিন্তু আপনার ক্যাডার নির্ধারণের ক্ষেত্রে মানে ট্রাম্প কার্ড বলা হয়ে থাকে, মূলত ইংলিশটাকে বলা হয়ে থাকে। অর্থাৎ ট্রাম্প কার্ড বলতে আপনার 200 মার্কের যে এক্সাম গুলো হয়ে থাকে, অর্থাৎ বাংলাদেশ অ্যাফেয়ার্স বাংলা এবং হচ্ছে ইংলিশ। তো বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং বাংলার বিষয়টা যদি আমি বলি যে এটা মোটামুটি অ্যাভারেজ, ম্যাক্সিমাম লোকই হুম। হচ্ছে অ্যাভারেজ একটা নাম্বার পায়, অর্থাৎ 60% নাম্বার ক্যারি মোটামুটি সবাই করতে পারে। কিন্তু অনেকের দেখা যায় ইংলিশটা হচ্ছে বেশ কম নাম্বার চলে আসে। আবার আপনি যে এখন তো বাজারে হচ্ছে 40 এবং 41-এর মার্কশিটটা আপনার বেশ অ্যাভেলেবেল, ফেসবুকে কিন্তু অনেকের মার্কশিট দেখা দেখতে যায়। পাচ্ছি। তো যারা হচ্ছে আপনার জেনারেল ক্যাডার ক্যারি করেছেন বা জেনারেল ক্যাডার পেয়েছেন, আপনারা যদি জাস্ট একটু ওনাদের মার্কশিটটার একটু লুক ওভার করেন, সেক্ষেত্রে দেখবেন যে তাদের ইংলিশের মার্কসটা কত। অনেকে বাংলাদেশ অ্যাফেয়ার্সে অনেক এগিয়ে গেছে, কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্স আপনার অন্য কম্পিটিটররা আপনাকে টাচ করার একটা পসিবিলিটি থাকে। কিন্তু আপনি যদি এখানে ইংলিশে 30 40 পেয়ে যান 100, সেক্ষেত্রে কিন্তু আপনার জেনারেল ক্যাডার পাওয়ার পসিবিলিটিটা অনেক অনেক বেড়ে বেশি যাবে। হাই। আর ইংলিশের প্রিপারেশনটার বিষয়ে যদি আমি বলতে চাই, বাংলায় তো অনেকগুলো টপিকস পড়তে হয়, মানে সাহিত্য পড়ো, তারপরে অনুবাদ পড়ো, গ্রন্থ সমালোচনা পড়ো, সাধারণ অনেক সারাংশ কিছু জানো, অনেক পড়তে হয়। কিছু। আমার মতে ইংলিশের প্রিপারেশনটা অন্য সব সাবজেক্টের তুলনায় সব থেকে ইজিয়েস্ট। ইজি, কেন সবচেয়ে আমি ইজিয়েস্ট প্রিসাইজ। বলবো দেখেন, ইংলিশে আপনার আসে কি, ইংলিশে একটা প্যাসেজ আসে, সেই প্যাসেজ থেকেই সব কোশ্চেন চলে আসে, সেটা হচ্ছে 100 মার্কের 100 একটা মার্ক, কোশ্চেন মানে চলে আসে। প্রথম 100 মার্কের প্রিপারেশন আপনার অলরেডি নেওয়া আছে এই জি। প্যাসেজ। হ্যাঁ, আনসিন কম্প্রিহেনশন আপনি এইচএসসি পরীক্ষাতে করেছেন, এসএসসি পরীক্ষাতে দিয়েছেন, তখন এত মার্কে ছিল না, 50 মার্কে ছিল মনে হয় রাব্বি স্যার, কিন্তু এখন দেখেন পুরো 100 মার্কের এই প্যাসেজ থেকেই প্রশ্ন। দেখেন, আমি আবার বারবার একটা কথা বলি যে আপনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন প্রতিনিধি হতে যাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশকে আপনি রিপ্রেজেন্ট করবেন।
ওয়ার্ল্ডের বুকে। সেক্ষেত্রে আপনার এই ইংলিশটা কিন্তু ভাইটাল কেন, যে দেখেন এই প্যাসেজের মাধ্যমে কিন্তু আপনার একটা বিষয়ে আপনার জাজ করা হচ্ছে যে আপনার রিডিং ক্যাপাসিটি বা রিডিং পড়ে বোঝার ক্ষমতাটা কতটুকু এবং হচ্ছে ইংলিশের দক্ষতাটা কতটুকু। তো প্যাসেজের বিষয়টা হচ্ছে 100 মার্কের মধ্যে থাকে, অর্থাৎ 100 মার্কের হচ্ছে প্যাসেজ থাকে। এখানে আপনার কিছু কোশ্চেন থাকে, অর্থাৎ অ্যান্সার টু দা কোশ্চেন থাকে। দেন এখানে থাকে হচ্ছে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থাকে, এন্ড হচ্ছে আপনার থাকে হচ্ছে সামারি থাকে, অর্থাৎ ফুল প্যাসেজটা হচ্ছে ওই সারাংশের সামারি মতো, থাকে। বাংলার দেখেন সারাংশের এখানে মতো। আমি কয়েকটা কিওয়ার্ড লিখি, সামারি থাকে, দেন হচ্ছে আপনার কোশ্চেন থাকে, আর হচ্ছে 10টা পার্টস প্রশ্ন অফ থাকবে। স্পিচ। পার্টস অফ ঠিক, স্পিচ তো চেঞ্জ পার্টস অফ স্পিচ, এটা তো অবশ্যই মানে সবাই। নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে নাউন, হ্যাঁ, বা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, এরকম কনভার্সন থাকবে। চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ খুবই সহজ। হ্যাঁ, হ্যাঁ, আপনারা খুব সহজেই পারবেন এই এখন জিনিসগুলো। প্রিপারেশনটা কেমন হবে এই রাবি স্যার মাঝে মধ্যে একটু গ্রামারের অন্য টপিকও চলে আসতে পারে, মাঝে মধ্যে ভয়েস চেঞ্জ দিয়ে দেয়, বা যে কোনো একটা টপিক, কারেকশন হ্যাঁ, দিয়ে দেয়, কারেকশন দিয়ে দেয়, এরকম কিছু দিতে পারে যেগুলো আপনাদের কাছে কমন, যেগুলো হচ্ছে হ্যাঁ, আপনার প্রিলিমিনারিতে প্রিপারেশন হয়ে অলরেডি গেছে। নিয়েছেন। হ্যাঁ, এখন দিয়েও দেয়, ট্রান্সফরমেশনও দিয়ে থাকে এখন মাঝে মধ্যে। প্রিপারেশনটা কেমন হবে এটা বলার জন্য আমার সেকশন বি এতে, বিতেও আমার টাচ করতে হবে, কারণ সেকশন এ এবং হচ্ছে সেকশন বি এর প্রিপারেশনটা আমার কাছে মনে হয় একই মনে হয়। কেন একই মনে হয় আপনি একটু বুঝাই দেখেন। আহ এর বিষয়টা তো আমি বললাম যে একটা প্যাসেজ চলে আসে, প্যাসেজটা যদি আপনি খুব ভালোভাবে বুঝেন তার মানে আপনি সেখানে ভালো একটা মার্ক ক্যারি ক্যারি করতে করতে পারবেন। পারবেন। আর বি এর মধ্যে কি আসে, আপনার একটা এসে আসে 50 মার্কের, এবং একটা হচ্ছে দুইটা অনুবাদ আসে, একটা হচ্ছে 25 বাংলা টু ইংলিশ, আর একটা হচ্ছে ইংলিশ টু বাংলা। বাংলা। দেখেন আরো বাংলায় আমরা রেখে আসছি একটা ট্রান্সলেশন রেখে আসছি, প্লাস একটা 15 মার্কের। এসে রেখে আসছি, এটা 40, আর এটা এটা 15, 15, 55। আর এটা হচ্ছে 100। টোটাল ফার্দিন্সের কত মার্ক হয় এখানে হচ্ছে 50 50 100 200, এবং হচ্ছে এখানে 250, 250 মার্কের মতো, প্রায় দুইশো না না পঞ্চান্ন মার্ক, প্রায় দুশো না, পঞ্চান্ন 50 50 100, আর এখানে হচ্ছে আপনার 45, 40 এবং হচ্ছে 15, 15 45, মানে 145 মার্ক। 40 এবং হচ্ছে 15, জাস্ট হচ্ছে 50, 45, হ্যাঁ, 45 আর 100, 145 মার্ক আপনার এখান থেকে কভার হচ্ছে। হ্যাঁ, অনেক নাম্বার। যাই হোক হ্যাঁ, ভাবলাম আমরা 250 মার্কের মতো একটা বিষয়। দেখেন হ্যাঁ। এই 250 মার্কের প্রিপারেশন কিন্তু সব থেকে ইজি। অনেকে বলে থাকে যে আপনার পত্রিকা পড়তে হবে। হুম হুম। এখন এই পত্রিকা পড়ার মধ্যেই কিন্তু আপনার এই 250 মার্ক রয়ে গেছে। এখন পত্রিকা পড়তে হবে, কিভাবে পড়তে হবে এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম গাইডলাইনে থাকে না। থাকে না। এখন আমি আমার পার্সোনাল দিক থেকে যদি বলতে চাই যে পত্রিকাটা মূলত আপনি কিভাবে পড়বেন, এই দেখেন পত্রিকা পড়াটা কতটা যে ভাইটাল আপনার জিকের জন্য। সোনলি হুম। পত্রিকা, আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এন্ড আমি যদি বলি যে আপনার ভাইবার একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন আপনি কল্পনাই করতে পারবেন না যদি আপনার নিউজ পেপার নলেজ না না থাকে। থাকে। তা এখন পত্রিকাটা আপনি কি করবেন, পত্রিকার ফার্দিন স্যার তো অনেক ধরনের টপিকস থাকে। একটা পত্রিকা প্রথম আলো যদি পত্রিকা এবং ডেইলি স্টার পত্রিকা যদি আমরা ওলট পালট করি, আমরা কি বিসিএস এর প্রিপারেশনের জন্য সবটুকু পড়বো? এটা কি আদৌ একজন প্রার্থীর জন্য এই বিজি টাইমে সম্ভব কিনা, না আপনি না, কি মনে করেন? একদমই সম্ভব না। সেক্ষেত্রে আমি যদি বলি যে পত্রিকার কোন অংশটা ফোকাস দিয়ে পড়া উচিত ফার্দিন স্যার? এইখানে পত্রিকার যে অংশগুলো আপনারা পড়বেন, অবশ্যই প্রথমে ইন্টারন্যাশনাল যে আর্টিকেল গুলো, ইন্টারন্যাশনাল। হ্যাঁ, ইন্টারন্যাশনাল গুরুত্বপূর্ণ আর্টিকেল গুলো, এটা ম্যাক্সিমাম সময়ে 3 কি 4 নাম্বার পেজে থাকে, সেই টপিকগুলো সবার আগে কভার করে নেবেন। এরপরে বাংলাদেশের প্রেক্ষাপটে যেগুলো গুরুত্বপূর্ণ আপনার কলাম থাকে, হ্যাঁ, সেই জিনিসগুলো পত্রিকা থেকে খুঁজে খুঁজে বের করে নেবেন। এটা আপনারা 7 নাম্বার কি 8 নাম্বার পেজের মধ্যে রেগুলার পাবেন। হ্যাঁ, আর মাঝে মধ্যে দেখবেন কিছু অপিনিয়ন টাইপ কলাম থাকে, সেগুলো আপনারা দেখবেন। তো কি, আন্তর্জাতিক যে আর্টিকেল গুলো বা কলাম গুলো সেগুলো দেবেন, আর বাংলাদেশ রিলেটেড যেই আহ, গবেষণামূলক লেখা থাকে বা অন্যান্য অনেক ভাবেই লেখাগুলো পাবেন, সেই জিনিসগুলো আপনারা খালি দেখবেন। আর তাছাড়া খেলার খবর, দেন হচ্ছে আপনার এই যে বিনোদন পাতা, এগুলো কিছুই এখন আপনার দরকার দরকার আমি নাই। একটু ফার্দিন স্যার যদি অ্যাড করি যে সম্পাদকীয় নামক একটা বা এডিটোরিয়াল একটা পার্ট রয়েছে, যেটা হচ্ছে রাইট। মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ইস্যু। পত্রিকার। তো আপনি ধরলেন আজকের দিনটা আপনার শুরু হলো, আপনি প্রথম আলো থেকে ধরেন, আমি ডেইলি স্টারটাই ফোকাস করি, কিন্তু ডেইলি স্টারটাকে আমি সুপারসিড করে আরেকটা পত্রিকার নাম বলবো। আমি ধরলাম ডেইলি স্টার পত্রিকাটাই পড়া শুরু করলাম। ডেইলি স্টার পত্রিকাটার ইংলিশটা বেশ একটু কঠিন থাকে, স্ট্যান্ডার্ডটা একটু
লেভেলটা হাই থাকে হুম, ওটা। তো আপনি ডেইলি স্টারে ধরেন সম্পাদকীয় একটা কলমে আপনার নিউজ এসছে যে ফিলিস্তিন সম্পর্কে, বা ধরেন ইউক্রেনের ওয়ারের পলিসি বা জিও পলিটিক্স সম্পর্কে আপনার হুম, একটা কলম চলে আসছে। আপনি প্রিলি পাস করছেন, আপনার প্রিপারেশনটা এগিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে আপনি কি হুম, করবেন? একটা হেডলাইন দেওয়া আছে, আপনি প্রথমেই হেডলাইনটা পড়বেন। হেডলাইনটা পড়ার সাথে সাথে আপনি ভিতরে পড়বেন না। আমার বিষয়টা হচ্ছে ভিতরে আপনি পড়বেন না, আমার গাইডলাইনটা একটু ভালোভাবে শুনেন। মানে পড়বে না রাবি স্যার? পড়বেন না, আচ্ছা আচ্ছা, আপনি জাস্ট হেডলাইন হেডলাইনটা পড়বে, আচ্ছা। এই হেডলাইনটা পড়ার পরে আপনি আপনার খাতাটা খুলবেন। খাতাটা খুলে আপনি ওই টপিক সম্পর্কে কি জানেন, এই হেডলাইন দিয়ে সেই টপিক সম্পর্কে আপনি পয়েন্টগুলো লিখবেন। প্রথমে 5টা পয়েন্ট লিখবেন যে এই টপিকসটায় এই পয়েন্টগুলো আসতে পারে। ঠিক আছে, পয়েন্টগুলো লেখার পরে সেই পয়েন্টের বর্ণনাটা একটা পেজে, একটা পেজ না, হাফ পেজে, 10 লাইন, 2 লাইন, 5 লাইন আগে আপনি লিখেন। চমৎকার চমৎকার। লিখেন, লিখার পরে আপনার কি প্রোগ্রেস হলো এখানে দেখেন। আপনি লিখলেন মানে ওই টপিকসটা নিয়ে আপনি চিন্তা করবেন। হুম। কেন চিন্তা করতে আমি বললাম? রিটার্ন পরীক্ষায় আনকমন কোশ্চেন মাস্ট আসবে। আনকমন কোশ্চেন মাস্ট আসবে এবং সেটা আপনাকে পারতে হবে। পারবেন অবশ্যই কিভাবে? অবশ্যই। আপনার যদি প্রিপারেশনটা এভাবে হয়। আচ্ছা, এটা গেল একটা, দেখেন আপনার ফ্রি হ্যান্ড রাইট, আপনি জাস্ট এটা পনেরো এর বিশ সঙ্গে দিন আপনার একটা ফ্রি হ্যান্ডের চমৎকার একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। 20 দিন আপনি জাস্ট এটা প্র্যাকটিস করেন। যদি আপনার ইংলিশের কোয়ালিটি ইমপ্রুভ না হয় সেক্ষেত্রে আপনি আমাকে লিঙ্ক দিতেই পারেন। হ্যাঁ। ইভেন এখন আমি যদি বলি যে এই ডেইলি স্টার পত্রিকাটা অনেকের কাছে কঠিন মনে হবে, আপনি লিখলেন, আপনার লেখা শেষ হয়ে গেল, এবার আপনি এই সম্পাদকীয়র সাথে ম্যাচ করবে জিনিসগুলা, ম্যাচ করবেন যে কি কি আপনার মিসিং গিয়েছে ইনফরমেশন। ইনফরমেশন মিসিং এর থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, আপনাকে সিভিল সার্ভিসের একজন প্রতিনিধি, আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন, আপনার লেখার কোয়ালিটি হতে হবে নট 9, 10, 11, 12, ইভেন ভার্সিটি দিস লেভেল। ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপ কোনো লেখা হলে হবে না। আপনার লেখার কোয়ালিটিটা এবার এর সাথে জাজ করবেন যে আপনার লেখার, ওরা কিভাবে লিখছে একটা সেন্টেন্স, আপনি কিভাবে কিভাবে দেখি, লিখতেছেন সেন্টেন্সটা। রাইট। যদি আপনি জাজ করেন বা কম্পেয়ার করেন তাহলে দেখবেন আজকের দিনে যেটা শিখলেন যে হ্যাঁ না, আমার এই সাবজেক্টের এই মানে লাইনটা এভাবে না লিখে পত্রিকার এভাবে লেখা যায়। যদি লিখে আপনার মাথার ভিতরে কিন্তু ওটা ঢুকে যাবে, আপনি পরের দিন ইমপ্রুভ করবেন। ওই রকম না হলেও পরীক্ষার আগে আপনি ওর কাছাকাছি চলে যাবেন। দেখেন ইংলিশটা কিন্তু ইজি, ইংলিশের সব থেকে প্রিপারেশন নেওয়া ইজি। আপনি এটা প্রতিদিন করেন, এএসএ পারবেন, এই বাংলা পারবেন, বাংলা রচনা যেটা বাংলা 40 মার্কের, রচনা পারবেন, 90 মার্কের প্রিপারেশন আপনার হয়ে হয়ে গেল। যাবে। আমি ফারদিন স্যার, আমি যদি একটা বিষয় বলি যে 45তম বিসিএস না 46, 45-এ দুইটা রচনা ছিল। পুরোটাই হ্যাঁ, আনকমন, 25-25-এ দুইটা ছিল। পুরোটাই আনকমন। আনকমন। সো আপনি কিভাবে লিখবেন? সেইখানে কিছু হিন্ট দেওয়া ছিল, সেই হিন্টের উপর বেস করে আপনাকে দুটো রচনা লিখতে হয়েছে। আপনি দেখেন আপনার হিন্টসটা আমি কিভাবে কভার করছি, আমি কিন্তু প্রথমে আপনাকে বলছি কিছু পয়েন্ট লিখ। হুম, আপনি যদি পয়েন্ট গুলো না লিখেন আপনি কিন্তু আপনার লেখা মাঝখানে গিয়ে আটকে যান। আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, আপনার লেখা মাঝখানে গিয়ে আটকে যাবে। এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই রচনাতে। কেন আমি এত কথা বলছি, আপনি রচনা দুইটা ভালো লিখেন, ক্যাডার হওয়ার পসিবিলিটি আপনার 70 to 80% চলে যাবে। হয়ে আর যাবে এখানে অবশ্যই। গিয়েই সবাই ফর্ম 90 করে। নাম্বার ক্যারি করছে দুইটা রচনা, বাংলা আর ইংলিশে। হ্যাঁ, আর এখানে আমি একটা চমৎকার বিষয় আপনাকে মানে বলতে চাই, সিক্রেট বা বিষয়টা জানলে আপনাদের হয়তো বা উপকার হবে। আপনি 200 মার্কের ইংলিশ পরীক্ষা দিতে বসছেন, নিশ্চয়ই প্যাসেজ থেকে শুরু করবেন। আমি জানি প্যাসেজ থেকে শুরু করে আমি লাস্টে এসে সময় দেখা যায় 30 মিনিট আছে অথবা 20 মিনিট আছে, অনেকের থাকে চল্লিশ হুম, মিনিট হুম, আছে, যে আপনি পুরো রচনাটা বাকি আছে। তখন যে আপনি কি পয়েন্ট লিখবেন, কি বাদ দিবেন, কি ই করবেন, আপনার হাতই আগাবেন। আমার এক্সপিরিয়েন্স যেটা বলে আচ্ছা আচ্ছা। যে আপনার হাতই আগাতে চাবে না। সেক্ষেত্রে আপনি একটু ট্রিকি যদি হন, আপনার বিষয়টাই রচনাটাকে ফোকাস করে আপনি যদি আহ এগিয়ে থাকতে চান, আমি নিশ্চয়ই বলবো না যে রচনা দিয়ে আপনি শুরু করেন, তাহলে তো হুম, আপনি হুম, জিরো হয়ে যাবেন, এটা স্বাভাবিক বিষয়। তবে রচনা দিয়েই শুরু করবেন, বিষয়টা কেমন হবে আমি বলি। আপনি ইংলিশ কোশ্চেনটা পেলেন, ইংলিশ কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে আপনার যে কাজ হবে, প্যাসেজ দেখার আগে আগে রচনার টপিকসটা দেখবেন। রাইট। রচনার টপিকসটা দেখে আপনি 5 মিনিট চিন্তা করবেন
বা 3 মিনিট চিন্তা করবেন। 3 মিনিট চিন্তা করে আপনার যে রিটেনের খাতাটা আছে সেই খাতার সর্বশেষ পেজে চলে যাবেন। সর্বশেষ পেজে চলে যাওয়ার পরে আপনি ওখানে 15টা বা 10টা পয়েন্ট লিখে ফেলবেন লিখে ফেলবেন। শুরুতেই। কোন জায়গা থেকে লিখবেন? আমি কিন্তু প্রথমেই বলেছি যে একটা টপিকস দেখবেন, দেখার সাথে সাথে সেই পয়েন্টের গুলো লিখে তারপর জানেন সেই হচ্ছে পয়েন্টগুলো লিখে ফেলবেন। point। তাহলে কি হবে দেখেন, আপনি এই পয়েন্ট গুলো কিন্তু আপনার লেখা আছে, আপনার মাথার বার্ডেন কিন্তু অর্ধেক কমে কমে গেছে। গেল। আপনি এখন ধরেন পরীক্ষা দিলেন, প্রায় 3 ঘন্টা পরীক্ষা দেওয়া আপনার শেষ, আপনার প্যাসেজ শেষ এবং হচ্ছে বাকি যে টপিকস গুলো শেষ। এখন আপনি কিন্তু রিল্যাক্স, কারণ আপনার চিন্তা করতে হবে না যে আপনার রচনায় কি লিখতে হবে। এখন আপনি রচনাটা লেখা শুরু করবেন, প্রত্যেকটা পয়েন্ট দেখবেন এবং লিখবেন। দেখবেন এতে কি হবে, এতে একমাত্র উপকার হবে, আপনি মাঝখানে গিয়ে রচনা লেখা আটকে যাবেন। আর বাংলাদেশ অ্যাফেয়ার্স এর বিষয়ে আমি একটু ওইখানে শিওর। আমি ভুলে গিয়েছিলাম একটা বিষয় যদি বলি। বাংলাদেশ অ্যাফেয়ার্সটাও কিন্তু এই পত্রিকার সাথে রিলেটেড, ঠিক আছে? পত্রিকার সাথে রিলেটেড এবং এই পত্রিকাটা কিন্তু আপনাকে এগিয়ে রাখবে, ঠিক আছে? তো বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্ষেত্রেও প্রত্যেকটা কোশ্চেন লেখার আগে আমি একটু 2 মিনিট চিন্তা করে নেবেন এবং পয়েন্ট তাহলে গুলো স্যার লিখে আমরা নেবেন। বাংলাদেশ অফিসে চলে যাই, কন্টিনিউ করেন। না, ইংলিশটা ইংলিশটা আচ্ছা ইংলিশটা আচ্ছা। সো এটা গেল আপনার ইংলিশের রচনা এবং হচ্ছে প্যাসেজ। এবং প্যাসেজটা আপনি কিভাবে উপকার পাবেন দেখেন, এই যে সম্পাদকীয় যে কলমটা লিখতে যাচ্ছেন, আপনার ডেইলি একটা প্রিপারেশন হবে ওই একটা সম্পাদকীয় দিয়েই। কিভাবে হবে দেখেন, এই সম্পাদকীয়টা যদি আপনি ভালোভাবে পড়েন, আপনার প্যাসেজের যে আন্ডারস্ট্যান্ডিং যে ক্যাপাসিটিটা সেটা বেড়ে যাবে। বেড়ে যাবে ইংলিশে। এরপরে আপনি হচ্ছে ওই যে প্যাসেজটা পড়তেছেন, ওই প্যাসেজটা পড়ার সাথে সাথে মানে সম্পাদকীয় যেটা পড়তেছেন সেটা পড়ার সাথে সাথে দেখবেন 2-3টা লাইন আপনার কাছে মিনিং করতে একটু কঠিন মনে হচ্ছে, আপনি মিনিং করতে হুম। পারতেছেন। সেই লাইনটা আপনি শর্ট করে খাতায় লিখে ফেলবেন। লিখে ফেলে ওই লাইনটার অনুবাদটা কি হবে আপনি করে ফেলবেন। তাহলে একসঙ্গে দুইটা প্রিপারেশন আপনি নিয়ে নিতে পারছেন, রচনা আর অনুবাদ সিমিলটেনিয়াসলি, জাস্ট আমি বলবো পত্রিকার তিনটা, সম্পাদক ফারদিন স্যার আমি বলবো তিনটা: প্যাসেজ, রচনা, এন্ড হচ্ছে আরেকটা কোনটা? অনুবাদ। অনুবাদ। হ্যাঁ, প্যাসেজ, রচনা, অনুবাদ, মানে তিনটা প্রিপারেশনই আপনি একসঙ্গে যদি আপনি প্রত্যেকটা একমাত্র সম্পাদক ফলো করেন পত্রিকা পড়ার মাধ্যমে। পত্রিকা পড়ার মাধ্যমে। তো চমৎকার বললেন রাব্বি স্যার। তাহলে এখন আমরা বাংলাদেশে যাই। সো এটা ছিল মোটামুটি ইংলিশের একটা অল ওভার এই পর্যায়ের গাইডলাইন। এবং আপনি একটা বিশাল একটা ক্লাস নিয়ে নিলেন ইংলিশের উপর বলতে গেলে। স্যাররা তো নিশ্চয়ই আরো দক্ষ এবং হচ্ছে আরো ডিটেলস পড়ানো হবে। ওকে, ঠিক আছে। এবার বাংলাদেশ। বাংলাদেশ মোটে আপনাদের 16টা টপিকে বিভক্ত। হ্যাঁ, এই 16টা টপিক নিয়ে যদি আজকে বলতে চাই সারা রাত শেষ হয়ে যাবে। এখন আমি বলবো যে বাংলাদেশ টোটাল আপনার 200 মার্কের। সিলেবাসের প্রতিটা টপিক সুন্দর মতো দেখবেন এবং টপিক বেসড আপনারা পড়াশোনা করবেন। হ্যাঁ, এটা বাজারে অনেক বই আছে, যে কোনো একটা বই থেকে এটা ধরে পড়তে পারেন। আর এর জন্য অবশ্যই রাব্বি স্যার যেটা ইংলিশ প্রিপারেশনের সময় বললো, আপনাকে পত্রিকা সাহায্য নিতে হবে। এখন যে কোনো প্রশ্ন উত্তরের মতো বাংলাদেশের ভূগোল নিয়ে, যেমন 1 নম্বর টপিকটা দেখা যাচ্ছে কি, জিওগ্রাফি অফ বাংলাদেশ, বাংলাদেশের ভূগোল নিয়ে যে কোনো একটা প্রশ্ন আসলো, আপনি এটা গদ বাঁধা একটা গাইড বই দেখে আপনি উত্তরটা দিলেন, তাহলে সেটা অবশ্যই যে আপনার খাতা দেখবে তার মনোভূত হবে না। কারণ কি, বাংলাদেশ সিভিল সার্ভিসে যেতে হলে অবশ্যই আপনার খাতার মান অন্যান্য যে কোনো পরীক্ষার খাতার মানের থেকে ব্যতিক্রম হতে হবে, অবশ্যই বেটার হতে হবে। ফারদিন স্যার, এখানে যদি আমি একটু অ্যাড করি যে যারা রিটেন পরীক্ষা দিতে যাচ্ছেন এই জিওগ্রাফির বিষয়ে, আপনি যদি বিডি বাংলাদেশের ম্যাপটা খুব ভালোভাবে না পারেন, আপনি পিছিয়ে পড়বেন। অবশ্যই বাংলাদেশের এইখানে পরীক্ষার খাতাতে আপনাকে বাংলাদেশের ম্যাপ আকার একটা মেন্টাল প্রস্তুতি নিয়ে রাখতে হবে, ভালো মতো প্রস্তুতি নিয়ে রাখতে হবে, বাংলাদেশের তো ঠিক সমুদ্র রাখতে হবে। সীমানার যে ম্যাপটা রয়েছে সেটা যদি আপনি না জানেন, বাংলাদেশের চারিপাশে যে স্টেট গুলো রয়েছে ইন্ডিয়ার, সেভেন সিস্টার্স, সেভেন হ্যাঁ, সিস্টার, দেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এদের অর্থাৎ ম্যাপও আপনাকে জানতে হবে। অর্থাৎ আপনার পুরো সাবকন্টিনেন্টের যে ম্যাপ সেটা আপনার মোটামুটি দক্ষতা সাউথ এশিয়ার ম্যাপটা আপনাকে ভালো মতো থাকা উচিত। জানতে হবে। সুন্দর বললেন স্যার। এরপরে তো এই জায়গাটা আপনারা এইভাবে কভার করতে পারেন। দেন হচ্ছে আমাদের টারশিয়ারি, প্লাস্টোসেনিক, হ্যাঁ, দেন হচ্ছে সমতলভূমি, এই সব সম্পর্কে আপনাকে ইন ডিটেইল জানতে হবে। জি স্যার, আর এক্ষেত্রে এইখানে স্যার আমি একটু বলি স্যার, যে জিনিসটা আমি খেয়াল করেছি, রিপিটেডলি বিগত বছরের প্রশ্নগুলো আসছে এই 1 নম্বর টপিকে। স্যার প্লিজ। জি স্যার, এটাই আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, যারা হচ্ছে নতুন প্রিপারেশন নিতে চাচ্ছেন বা প্রথমবার রিটেনে বসবেন, তাদের কাছে তাদের প্রতি আমার সোললি একটা সাজেশন যেটা থাকবে সেটা হচ্ছে জাস্ট প্রিভিয়াস পড়েন। জাস্ট বাংলাদেশও এই এখান থেকে ডাইরেক্ট প্রিভিয়াস আসছে প্রতিটা টপিকেই। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সবার আগে
কভার করেন। দেন হচ্ছে 2 নম্বরে কি আছে, ডেমোগ্রাফিক ফিচার্স অফ বাংলাদেশ। বাংলাদেশের ডেমোগ্রাফিক ফিচার কি? এখানে আমাদের বাংলাদেশে আমরা বাংলাদেশি যারা, বাংলাদেশের মধ্যে আমরা বাঙালি আছি, আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের সম্পর্কে আপনাকে জানতে হবে, মানে উপজাতি সম্পর্কে পড়তে হবে। এরপরে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, হ্যাঁ বর্তমানে বাংলাদেশ 2012 সাল থেকে একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের উপর চলছে। হ্যাঁ আপনাকে এই জনমিতিক যে, হ্যাঁ ইটা ডিভিডেন্ড না, এই জিনিসটা, লভ্যাংশ যেটা, এই জিনিসটা ভালো মতো জানতে হবে। এখান থেকে প্রশ্ন আপনারা অবশ্যই পাবেন। তারপরে হচ্ছে হিস্টোরি অ্যান্ড কালচার। হ্যাঁ বাংলাদেশের একেবারে চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে, হ্যাঁ বর্তমান প্রেক্ষাপটের যে ইতিহাসগুলো, সেগুলো আপনাকে ভালো মতো জানতে হবে। এখানে মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে দেন হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের যে ইতিহাস, দেন বাংলাদেশের ইতিহাস, এই জিনিসগুলো আপনারা প্রিসাইসলি জেনে নেবেন। এইখান থেকে প্রশ্ন, হ্যাঁ খুব রিপিটেড হয় না, হ্যাঁ ওভাবে আসে না, সুতরাং তবুও আপনারা এই জিনিসটা ভালো মতো জানবেন। দেন 4 নম্বর টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের অর্থনীতি। হ্যাঁ এইখানকার যে জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে এটা হচ্ছে রিসেন্ট ইনফরমেশন। হ্যাঁ অর্থনৈতিক সমীক্ষা 2024, 2025 খুব শীঘ্রই বের হয়ে যাবে, সেটা পড়বেন। দেন বাংলাদেশের জনশুমারি, হ্যাঁ তারপরে হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে রিপোর্টগুলো সেগুলো, দেন হচ্ছে কৃষি পরিসংখ্যান রিপোর্ট, তারপরে হচ্ছে কৃষি বাতায়ন। এইখান থেকে আপনার অর্থনীতির ডাটাগুলো খুব ভালো করে জানবেন। এরপর বাংলাদেশের এনভায়রনমেন্ট এন্ড নেচার, মানে পরিবেশ, হ্যাঁ এগুলো সম্পর্কে জানতে হবে। এরপরে বাংলাদেশের বিভিন্ন সম্পদ, ন্যাচারাল রিসোর্সেস, মানে কি খনিজ সম্পদ, হ্যাঁ ন্যাচারাল রিসোর্সের গ্যাস রিসোর্সের ক্ষেত্রে সম্পদ, এই আপনি কিন্তু জিনিসগুলো। মানচিত্রটা, অর্থাৎ কোথায় গ্যাস পাওয়া এইখানে যায়, ম্যাপের ব্যবহারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। গুরুত্বপূর্ণ। হ্যাঁ এখানে আপনারা ম্যাপের ইউজটা অবশ্যই করবেন, যে কোন অঞ্চলে কোন খনিজটা বিখ্যাত। যেমন এবার প্রিলিমিনারি ভিসার একটা প্রশ্ন এসেছে যে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কোন খনিজটা বেশি পপুলার। তার তো মানে আপনি আমরা কি দেখেন, জানি, আপনি যদি হ্যাঁ ম্যাপ দিয়ে না পড়েন না পড়েন ওটা। তাহলে জিনিসটা ভালো মতো জানবেন না। উত্তর পশ্চিম অঞ্চল শুনলেই তো আমাদের দিনাজপুরের বড় পুকুরি আর কয়লা খনির কথা মনে পড়ে যায়। যারা প্রিলিমিনারিতে পরীক্ষা দিয়েছেন অবশ্যই আপনারা অনেকেই ম্যাক্সিমামই কয়লা লাগিয়েছেন, কারণ উত্তর ছিল কয়লা। সুতরাং আপনাকে জানতে হবে যে কোন অঞ্চলে কোন ইটা বেশি পাওয়া যায়। যেমন সিলেটের গ্যাস পাওয়া যায়, হ্যাঁ পার্বত্য চট্টগ্রামে কোন খনিজ পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গে কোনটা, এই জিনিসগুলো আপনাকে ম্যাপ আকারে ভালো মতো করতে হবে। তারপরে আছে 7 নম্বর টপিক, সংবিধান। খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই এক সংবিধানের পড়ার মাধ্যমেই আপনি অনেকগুলো চ্যাপ্টার কভার করতে পারবেন। সংবিধান পড়ার মাধ্যমে কি কি চ্যাপ্টার কভার করবেন দেখেন, এই 7 নম্বর অধ্যায়টা তো কভার হয়ে গেলই। হ্যাঁ এই সংবিধানের বিভিন্ন কোশ্চেন আসবে, ফ্লোর ক্রসিং কি, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার কাস্টিং ভোট কিভাবে দেওয়া হয়, ইভেন সংবিধানের বৈশিষ্ট্য বাংলাদেশের। বৈশিষ্ট্যগুলা, হ্যাঁ মৌলিক অধিকার কোন কোন সংবিধান অনুচ্ছেদ আছে, প্রতি বছরই তো এই কোশ্চেন গুলো আসছে। এখন কি আরো কোনটা আপনি পারবেন দেখেন, এই 8 নম্বর অধ্যায়টা সংবিধান পড়লেই অনেকটুকু, ফরেন প্রায় পলিসি, 60%, হ্যাঁ এখানে ফরেন পলিসি কভার হয়ে যাচ্ছে। অনেকটাই দেন কভার ফরেন হয়েছে। পলিসিও এখানেও প্রায় 50% সংবিধান পড়লেই কভার হয়েছে। হ্যাঁ আমাদের সংবিধান যে নিরপেক্ষ, হ্যাঁ আমরা যে ফ্রেন্ডশিপ টু অল ম্যারেজ টু নান এইরকম একটা সংবিধান নিয়ে চলি, সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখি, এই জিনিসগুলোই আমাদের ফরেন পলিসিতে লিখতে হবে। তাই না, যে ন্যামে সার্কে বিমস্টেকে ওআইসিতে আমাদের ভূমিকা কি, হ্যাঁ বর্তমানে বিমস্টেকের সভাপতি বাংলাদেশ, ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তো রিসেন্ট ডাটা আর সংবিধান মিলিয়ে আমরা এই 8 নম্বর 9 নম্বর অধ্যায়ে সুন্দর মতো কভার করতে পারি। দেন এই যে পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলো, এইখানেও তো সংবিধানের অনেক ব্যাপার স্যাপার আছে। সুতরাং সংবিধানের প্রিপারেশন যার খুব ভালো থাকবে, তার রিটার্নের একটা চমৎকার প্রিপারেশন বাংলাদেশে হয়েছে। সুন্দর মতো হয়ে যাচ্ছে। এরপরে কি, এই যে দেখেন 11 নম্বর অধ্যায়, এটাও এখানেও সংবিধান। সংবিধানের, হ্যাঁ কাজ আছে, সংবিধানের পড়াশোনা এখানেও কাজে দিবে। নির্বাচন কমিশনের কাজ কি, নির্বাচনের ব্যবস্থা বাংলাদেশে কি কি, দেখেন আরপিও, ফারদিন স্যার, হ্যাঁ আমি এই যদি জিনিসগুলো সবই এখানে সংবিধানের স্যার। এখানে যদি অ্যাড করি, দেখেন নির্বাচন সম্পর্কে আপনি জানেন, ঠিক আছে, রিপ্রেজেন্টেশন পেপার, নির্বাচন কিভাবে হয় বাংলাদেশের, জাস্ট একটু পড়ে নিলে কিন্তু পারবো। কিন্তু এই নির্বাচন সংক্রান্ত যে সংবিধানের আঠাশ আর্টিকেল নং গুলো রয়েছে, 28 নং অনুচ্ছেদ, আপনার বুদ্ধিমানের কাজ হবে ওই আর্টিকেল গুলো পড়ে যাবে, রাইট? অবশ্যই হ্যাঁ ওই আর্টিকেল গুলো ভালো মতো দেখে প্রতিটা উত্তরে আপনি যেন সংবিধানের অনুচ্ছেদ লিখে লিখে জি। উত্তর দিতে পারেন, এটা করেন। কারণ আপনি কিভাবে আপনার লেখার মান ভালো করবেন, যে এখানে সংবিধানের অনুচ্ছেদ থাকবে, কোনো বিখ্যাত লোকের উক্তি থাকবে, আপনি ডাটা চার্ট ইউজ করতে পারবেন, সেখানে আপনার লেখার মান বাড়বে। যেমন সাব্বির সালাম একটু পিছনে যাই, হ্যাঁ এই অর্থনীতির যে চ্যাপ্টারটা, এইখানে অবশ্যই আপনি ডাটা চার্ট ইউজ করবেন। সাম্প্রতিক বললাম না, হ্যাঁ এখানে আপনি যতটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাতে পারবেন আপনার নাম্বার তত বেড়ে যাবে।
কম্পারিজন দেখাবেন যে 2023 সালে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, 24-এ কেমন হলো, 25-এ কেমন হলো। এই জিনিসগুলো আপনি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাবেন। গরু রচনার মতো লেখা লিখে যাবেন না। এই গরু রচনার মতো ইনফরমেটিভ লেখা লিখে গেলে আপনার খাতার মান কমে যাবে। হ্যাঁ, লেখাটা অবশ্যই ফারদিন স্যার তথ্যবহুল, যেটা স্যার বলবো ইনফরমেটিভ। ইনফরমেটিভ হতে হবে, অবশ্যই অন্যের থেকে আলাদা হতে হবে, আই ক্যাচি হতে হবে। হ্যাঁ, এখানে আপনার তো 10টা রং ইউজ করার দরকার নেই, কিন্তু অবশ্যই 2টা রং ব্যবহার করুন। হেডলাইন গুলো নীল কালার দিয়ে লিখুন। হ্যাঁ, মেইন বডিতে আপনি কালো দিয়ে লিখুন, কোটেশন গুলো আবার নীল কালার দিয়ে নীল লিখুন। কালার হ্যাঁ, দিয়ে। এই ব্যবহার, এই জিনিসগুলো করলে দেখবেন খাতার মান অনেক বেড়ে যাচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে। দেখেন 12 নম্বরে যে সমসাময়িক আইসিটি বিষয়ক যেই জিনিসগুলা, হ্যাঁ, এগুলো কিন্তু সাম্প্রতিক আপনার এগুলো আসবে, পত্রিকা পড়ে আপনি এগিয়ে থাকতে মোটামুটি পারবেন। কভার হয়ে যাবে। দেন হচ্ছে 13 নম্বর অধ্যায়টা রাব্বি স্যার আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লাগে বর্তমান এই 47 বিসিএস এর জন্য। মাস্ট। মাস্ট, এটা খুব ভালো করে দেখে যাবেন। শ্রী ইসরা স্যার দিয়ে দিয়েছে, এটা কি নন ফর্মাল ইনস্টিটিউশন মানে এনজিও নিয়ে, হ্যাঁ, যে জিনিসগুলো, যে এনজিও অফ বাংলাদেশ, হ্যাঁ, দেন হচ্ছে সিভিল সোসাইটি ইন্টারেস্ট গ্রুপ, তাদের নিয়ে এই অধ্যায়টা খুব ভালো করে এবার দেখবেন। ওকে, জেন্ডার ইস্যু। দেন জেন্ডার ইস্যু এন্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। একটা বিসিএস 41তম বিসিএস সব কোশ্চেনই ছিল নারীদের নিয়ে, নারীদের বৈষম্য, হ্যাঁ, নারীদের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, এইসব নিয়ে। সুতরাং এই 15 নম্বর অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো রাব্বি স্যার আপনি 14 নম্বর অধ্যায়টাকে বাদ দিতে পারবেন না। এটা হচ্ছে গ্লোবালাইজেশন ইন বাংলাদেশ, হ্যাঁ, ইকোনমি আর পলিটিক্যাল ডাইমেনশন, রোলস অফ ডব্লিউটিও, ওয়ার্ল্ড ব্যাংক। এখানে এই সংস্থাগুলো একেবারে টুকে দেওয়া আছে ওই চ্যাপ্টারটার মতো। এই সম্পর্কে ভালো মতো দেওয়া এখানে যাবে। এই চ্যাপ্টারটা মূলত শর্ট পোর্শন যেটা আসে, মানে টিকা আকারে টিকা আপনারা কোশ্চেন পেয়ে যাবেন। সিডো, হ্যাঁ, এইসব যে সিডো সনদ কত সালে কার্যকর হয় বাংলাদেশে, এখানে আমি চিলিতে যদি বলি আসলো, যে এরকম এখানে ডিটেল আকারে আসতে পারে। নিউ কিছু আপনাকে পড়তে হবে এমনটা না, প্রিভিয়াস যেটা আসছে সেটা পড়ে গেলে। এখানে যে আইএমএফ, দেন হচ্ছে এনডিবি, এগুলো সম্পর্কে একটা ভালো মতো আপনারা ধারণা নিয়ে যাবেন। ওকে, দেন হচ্ছে 16 নম্বর চ্যাপ্টার কি মুক্তিযুদ্ধ, যেখানে আপনার 50 নম্বর বরাদ্দ। এখন 50-এর 50 আসবে এরকম কোনো গ্যারান্টি নেই, নাও আসতে পারে। 20 নম্বরের কোশ্চেন পেতে পারেন, 10 নম্বরেরও পেতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনাকে ভালো মতো জেনে যেতে হবে 1971। আমি যদি বলি যে এবার হচ্ছে আপনাদের জন্য মুক্তিযুদ্ধের সাথে জুলাইয়ের যে একটা সম্পর্ক, হুম, এটা এই আপনাকে জিনিসগুলো জেনে আপনাকে যেতে হবে। ইন্টাররিলেট করে পড়তে হবে যে আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে, হ্যাঁ, জুলাই গণঅভ্যুত্থান, জুলাই, হ্যাঁ, যে ঘটনাটা ঘটলো, প্রেক্ষাপটে কি কি মিল আছে। দেখেন হচ্ছে 69-এর গণঅভ্যুত্থানের সঙ্গে কি আছে, দেখেন সিলেবাসটা এখানে 1972 থেকে শুরু করে বর্তমান প্রেক্ষাপট অ্যাকচুয়ালি। এটা আমি মুক্তিযুদ্ধ পর্যন্তই সীমাবদ্ধ করবো না রাব্বি স্যার, বর্তমানে প্রেক্ষাপটে, হ্যাঁ, থেকে যে কোনো প্রশ্নই এখানে আপনারা পেতে পারেন। ওকে, ফার্দিন স্যার, আমি যদি একটু সামারি করি হ্যাঁ, ডেফিনেটলি স্যার। বাংলাদেশ অ্যাফেয়ার্স এর এই বিষয়টা, সামারি করলে আমার দাঁড়ায় যে আপনার লিবারেশনস ওয়ার কনস্টিটিউশনস, অর্থাৎ আমাদের সংবিধান, এটা হচ্ছে আপনি সব থেকে ইম্পর্টেন্ট দিবেন। কেন ইম্পর্টেন্ট দিবেন? মাস্ট এখানে সব থেকে বেশি মার্ক, মোর দেন 100 মার্কস এখানে হচ্ছে ক্যারি করবে। কভার করে কারণ রাখছে। আমরা কিন্তু ইতিমধ্যে দেখিয়েছি যে আপনার সংবিধানের সাথে যেমন ওই ইলেকশনস ইন বাংলাদেশের সাথে কিন্তু রিলেশন রিলেশনস আছে। রয়েছে। তার মানে আপনি এই লিবারেশনস ওয়ার অর্থাৎ ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে বর্তমান প্রেক্ষাপট পর্যন্ত এবং হচ্ছে এই যে কনস্টিটিউশনস, এটা আপনি ফোকাস করে। স্যার, ওই যে মুক্তিযুদ্ধ আর কনস্টিটিউশন থেকে যে রাজনৈতিক যে ব্যবস্থা, সেখানেও মোটামুটি কভার হয়ে যাচ্ছে। জি। হ্যাঁ, সুতরাং 120 বা 100 মার্ক মিনিমাম, এই জাস্ট 2টা টপিক ভালো মতো পড়লেই আপনার কভার হয়ে যাচ্ছে। নতুন যারা প্রার্থী আছেন, তারা হচ্ছে যাদের কমপ্লিট করবেন 3 বার 4 বার যারা রিটেন দিয়েছেন, তাদের সমপর্যায়ে আসার একমাত্র ওয়ে হচ্ছে এই দুটো খুব ভালোভাবে ভালো, পড়বেন, রাইট, ইনস এন্ড এক্স্যাক্টলি। আউটস, যাতে মানে কোনো ধরনের কোশ্চেন আপনার এখান থেকে আসলে মিস না যায়। বাকি যতগুলো টপিকস আছে প্রিভিয়াস। আমার প্রিভিয়াস ইয়ার ভালো মতো পড়ে যান। আমার এটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স নিয়ে শর্ট একটা সাজেশনস। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর, যেটা হচ্ছে আপনার খাতার প্রেজেন্টেশন কেমন হবে। ধরেন আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ কাকে বলে, এ ধরনের একটা কোশ্চেন যদি হুম, এসে থাকে, তাহলে আপনি আপনার মতো একটা সংজ্ঞা প্রথমে দিবেন। প্রথমে এখানে নীল কালি দিয়ে কত মার্কের মানে কোন নাম্বারটা অ্যান্সার করছেন সেটা হচ্ছে এখানে লিখবেন। দেন হচ্ছে আপনি আপনার নিজের মতো একটা সংজ্ঞা দিবেন। দেন পত্রিকা, ওয়ার্ল্ডের যে নামি দামি পত্রিকাগুলো রয়েছে, অথবা ওই মুক্তিযুদ্ধকালীন যেসব মনীষীরা হুম, রয়েছে, তারা কোন ধরনের স্টেটমেন্ট দিয়েছেন, সেই স্টেটমেন্টটা আপনি সুন্দর করে নীল কালি দিয়ে লিখবেন। হুম, দেন হচ্ছে আপনি, এটার কিন্তু আপনার 5 মার্ক বা সর্বোচ্চ 3 মার্ক, সরি 3 মার্ক। তো আপনি 3 মার্কের মধ্যে একটা সংজ্ঞা দিলেন, মনীষীর একটা সংজ্ঞা দিলেন। এখানে অবশ্যই আপনাকে 2টা বা 3টা বৈশিষ্ট্য অবশ্যই আপনাকে দিতে হুম, হবে। হুম, দেওয়ার পরে আপনি সুন্দর করে একটা উপসংহার টানবেন। তার মানে আপনি দেখেন এখানে কিন্তু বিষয়টা হচ্ছে আপনার প্রেজেন্টেশন কিন্তু অন্যের থেকে অবশ্যই একটু
ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে। ওকে, সেটা এক্স্যাক্টলি। ইভেন এই যে সাত বা বাকি যে সেভেন মার্কের যে একটা কোশ্চেন থাকে বড় কোশ্চেন গুলো, সেক্ষেত্রে পয়েন্ট গুলো অবশ্যই নীল কালি দিয়ে লেখার চেষ্টা করবেন। পয়েন্টের মধ্যেও আপনি যদি সাব পয়েন্ট থাকে, পয়েন্টের মধ্যে যে বিষয়টা থাকে পয়েন্টের মধ্যে সাব পয়েন্ট দিবেন, প্লাস হচ্ছে ডাটা বা চার্ট হচ্ছে পয়েন্টের মধ্যে যত দেয়া যায়। আর ধরেন আপনি একটা টেবিল দিলেন, টেবিলের নিচে অবশ্যই কি আপনার সূত্র দিতে হবে, অর্থাৎ আপনার সোর্স কোন রেফারেন্স জায়গায়। কোনটা, সোর্স কি, এটা আপনাকে বাংলাদেশ দিতে হবে। অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো, অর্থাৎ আমি যেগুলো বললাম, আপনার কন্টেন্টের তুলনায়, অর্থাৎ আপনি কি লিখছেন, আপনার প্রেজেন্টেশন কিন্তু আপনাকে অনেক এগিয়ে সময় রাখবে। এগিয়ে রাখবে। তাই আর একটা খাতা বিষয়, খাতা না ভরে আপনারা জিনিসটা সুন্দর মতো প্রেজেন্ট করেন। স্যার আপনি যেটা বলবেন অবশ্যই বলেন, মনে রাখেন, জি বলেন না। জি, যখন এই পয়েন্ট গুলো দিবেন, আমরা ইদানিং দেখতে পাচ্ছি কিছু খাতাতে যে এইরকম সুন্দর মতো, হ্যাঁ, পয়েন্ট গুলো, হ্যাঁ, একটা দাগে আকারে এভাবে দিচ্ছে। আপনি খাতাটা সুন্দর করুন না, এখানে মেন পয়েন্টটা আপনি দিন, সাব পয়েন্ট গুলো এভাবে ছোট ছোট করে দিয়ে দিন। সবসময় 1 2 3 4 ক খ গ লেখা লাগবে এরকম কোনো কথা একটু নেই। একটু ডিফারেন্ট। ডিফারেন্ট করেন আপনার খাতাটা স্যার, প্লিজ, আপনি যেটা বলছেন। বাংলাদেশ অ্যাফেয়ার্স এর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমরা লিখে শেষ করতে পারি না, মোস্ট হুম হুম, ইম্পর্টেন্ট ইস্যু। খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লিখে শেষ করার মানে কঠিন হয়ে যায় আমাদের জন্য, অনেক বেশি লেখা বাংলাদেশ হুম। অ্যাফেয়ার্স এ। ইভেন শুধু আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স বলবো না, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই ঘটনাই হয়। বাংলার ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রেও আপনার লিখে হুম আগানো যায় না। এগুলো তো আপনারা মডেল টেস্ট দিয়ে হুম। নিজেকে অবশ্যই এগিয়ে রাখবেন, কিন্তু তারপরও বাংলার দেশ অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে আরেকটা আছে স্যার, বিজ্ঞানেও লিখে শেষ করা যায় হ্যাঁ, না, বিজ্ঞানেও বিজ্ঞানের এরকম অনেক বেশি কোশ্চেন অনেক আছে। কোশ্চেন থাকে। হ্যাঁ, এইখানে এইসব আহ, সাবজেক্টে অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা ভালো মতো আপনারা খেয়াল সব রাখবেন। থেকে কঠিন হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ অ্যাফেয়ার্স। অ্যাফেয়ার্স সবচেয়ে কঠিন টাইম সেক্ষেত্রে ম্যানেজমেন্ট। আপনার 5 মার্কের জন্য একটা টাইম ফিক্সড করে নেবেন যে আপনি কতটুকু সময়ের মধ্যে লিখতে চান, লিখতে পারেন। এবং হচ্ছে 10 মার্কের কোশ্চেনের ক্ষেত্রে 5 মার্কের জন্য আপনারা সর্বোচ্চ ছয় 6 থেকে 6 মিনিট 6 মিনিট এই সময় নেবেন। আর 10 মার্কের কোশ্চেনের জন্য নেবেন হচ্ছে 20 থেকে 22 মিনিট। 20 থেকে 22। এই সময় নেবেন, আপনারা ভাগ এটা করে দেখেন, এই তাহলে ফারদিন স্যার, মোটামুটি ফারদিন স্যার যে বিষয়টা বললো যে একটা 5 মার্কের হয়। জন্য 4-6 মিনিট, 10 মার্কের জন্য 20-22 মিনিট, পরীক্ষার হলে এটা মেনটেন করা কিন্তু খুব কঠিন হয়ে খুব যায়। কঠিন হয়েছে বুঝতে আসলে, পারছেন? exact। কারণ আপনি ঘড়ির দিকে কতক্ষণ তাকাবেন আর নিজে কতক্ষণ লিখে লিখবেন। কতক্ষণ। সেক্ষেত্রে আমি নিজের একটা স্ট্র্যাটেজি ফলো হুম হুম করতাম পরীক্ষার হলে। সেই স্ট্র্যাটেজিটা এরকম ছিল যে আমি পুরো কোশ্চেনটাকে ভাগ করে ফেলতাম। ধরেন কনস্টিটিউশনস এবং হচ্ছে লিবারেশনস ওয়ার, ঠিক আছে, মুক্তিযুদ্ধ। তো আমি টার্গেট করতাম যে কনস্টিটিউশন দিয়ে যে কোশ্চেন গুলো আসছে এবং হচ্ছে লিবারেশন ওয়ার দিয়ে যে বেশি সময় নিব। কোশ্চেন গুলো আসছে, সেক্ষেত্রে আমি করব কি যে আমি এই 1.5 ঘন্টার মধ্যে এই কোশ্চেন গুলো লিখে শেষ করব। এবং আপনার লিখে শেষ করার ক্ষেত্রে চ্যালেঞ্জটা নিতে হবে প্রথমে, যে আমি লাস্টে অনেক বেশি লিখবো এমনটা চ্যালেঞ্জ নেবেন না। আপনি চ্যালেঞ্জ নেবেন প্রথমে, যে হ্যাঁ প্রথমে আমি অনেক লিখে এগিয়ে থাকি। আর প্রথমের দিকে যে আপনার প্রশ্ন উত্তরগুলো সেগুলোর প্রেজেন্টেশন বলেন, চেহারা সুরত অবশ্যই সুন্দর হতে হবে। অবশ্যই। আপনার খাতার ইমপ্রেশন যদি প্রথমেই খারাপ হয়ে যায়, পরের দিকে স্যাররা বলবে না "ওর তো খাতা অত কোয়ালিটি ভালো না"। হ্যাঁ, তো পরের দিকে কোশ্চেনের উত্তরগুলো যদি আপনি ভালোও দেন, দেখবেন স্যাররা ভালো মতো এই খাতাগুলো দেখেই নেই। সুতরাং যেই প্রশ্নের উত্তর আপনি সবচেয়ে ভালো পারেন, যেটা আপনি সবচেয়ে সুন্দর করে খাতায় লিখতে পারবেন, সেই উত্তরগুলোই প্রথমে দেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে অবশ্যই। ফারদিন স্যারের সাথে আমার একটা ইস্যু মানে আমি অ্যাড করব, যে প্রেজেন্টেশনটা আসলে কিসের উপর ডিপেন্ড করে। প্রেজেন্টেশনটা আমি বললাম যে প্রেজেন্টেশনটা আপনার লেখার মানে কিভাবে প্রেজেন্ট করতেছেন, কিভাবে কোন পয়েন্টটা কিভাবে হুম। লিখতেছেন, এটার উপর ডিপেন্ড। প্লাস আরেকটা ইস্যুর সাথে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে গুড হ্যান্ড রাইটিং। গুড হ্যান্ড রাইটিং, অনেকে বলবে যাদের হচ্ছে বাজে হ্যান্ড রাইটিং, তারা সবসময় নিজেকে সাফাই গাওয়ার জন্য বলবে যে ভালো হ্যান্ড রাইটিং এর কোনো মানে গুরুত্ব নাই। কিন্তু আপনি যদি বলেন যে আপনি সিভিল সার্ভিসের একজন হুম হুম। প্রতিনিধি, আপনার বাংলাদেশের প্রেজেন্ট করছেন, তো সেক্ষেত্রে আপনার হাতের লেখা পড়ে যদি অন্য আরেকজন না বুঝতে পারে, এবং যদি আপনাকে আপনার দেখেন ওখানে কিন্তু আপনি থাকতেছেন না, থাকতেছে কি আপনার হাতের লেখা থাকতেছে। থাকতেছেন, রাইট। আপনার ওই হাতের লেখা আপনি কতটুকু পরিপাটি, সেটাই কিন্তু আপনাকে রানী প্রেজেন্ট করতেছে। এলিজাবেথ একটা কথা আছে, প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারী। হ্যাঁ। তার মানে হাতের লেখা গুড হ্যান্ড রাইটিং অবশ্যই আপনাকে এগিয়ে রাখবে, কিন্তু যাদের বাজে হ্যান্ড রাইটিং আছে বা খুব বেশি তারে ভালো না, ওদের টেনশন করার কিছু নাই। টেনশন আপনারা কি করার কিছু করবেন, নাই। আপনারা সুন্দর মতো একটু জি, জায়গা ফাঁকা রেখে, হ্যাঁ, যাতে হ্যাঁ, আপনার লেখাটা সুপাঠ্য হয়, এরকম একটা ব্যবস্থা করেন। এই 2 মাসে তো কেউ হাতে লেখা জি, জি। পরিবর্তন করতে পারবো না আমরা কেউই। কিন্তু আপনারা যেন লেখাটা ভালো মতো স্পষ্ট হয়, সুন্দর মতো, যে স্যার খাতা দেখবে সে বুঝতে পারে, এরকম একটা ব্যবস্থা করে নিজের রাখবেন। থেকে সব সময় একটা চেষ্টা করতে হবে যে হ্যাঁ ভালো আমি হাতের হ্যাঁ, লেখা আমি লিখি। যেন বেটার করতে পারি। স্যার তাহলে আমরা পরবর্তী টপিকে জি, চলে যাই। আন্তর্জাতিক বিষয়াবলী। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ আপনার 3টা সেগমেন্টে জিনিসটা বিভক্ত। একটা হচ্ছে শর্ট কনসেপচুয়াল নোটস, যেটাকে আমরা কনসেপচুয়াল ইস্যুস নামে জানি। হ্যাঁ, এটা হচ্ছে 40 মার্কের।
দেন হচ্ছে অ্যানালিটিক্যাল কোশ্চেন্স, যেটাকে আমরা ইম্পেরিক্যাল ইস্যু, যারা অনেকবার রিটেন দিয়েছেন তাদের মুখে এটাকে ইম্পেরিক্যাল ইস্যু হিসেবেই আপনারা জানেন। 15 মার্কের 3টা কোশ্চেন আপনাকে দিতে হবে, হ্যাঁ, মোট 45 মার্কের। আর লাস্টে একটা প্রবলেম সলভিং থাকে, ঠিক আছে, এটা হচ্ছে 15 মার্কের। ওকে, আজকে আমরা এত ডিটেল বলবো না, যে শর্টে বলি কি কি এখানে পড়া লাগবে। কনসেপচুয়াল ইস্যুসে কি কি থাকবে এখানে হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর বিভিন্ন কনসেপ্ট দেখেন, এখানে সিলেবাসে দেওয়া আছে। ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, পাওয়ার সিকিউরিটি, আইডিওলজিস, ডিপ্লোমেসি, রিলেশন, হ্যাঁ, এই যা যা টপিকে থাকুক এগুলার আপনার কনসেপচুয়াল একেবারে সংক্ষিপ্ত প্রশ্ন আপনাকে জানা লাগবে। মানে এই যে আন্তর্জাতিক বিষয়াবলী বা ইন্টারন্যাশনাল যে রিলেশনে, এই জিনিসটার বেসিক জ্ঞান আপনার আছে কিনা এই 40 নাম্বার দিয়ে প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং এই 40 নাম্বারে আপনাকে কি করতে হবে, ভালো মতো আন্তর্জাতিক বিষয়াবলীর প্রতিটা টপিকের, হ্যাঁ, বেসিক জিনিসগুলো জানতে হবে। আর এইখানে বর্তমানে জাস্ট বেসিক জিনিস, হ্যাঁ, মার্শাল ম্যাকলুহানের যে থিওরি, এই জিনিসগুলো এখন আসতেছে না। হ্যাঁ, তারপরে হচ্ছে এখন বর্তমান যুগে 46তম বিসিএস এর রিটেন কোশ্চেনটা দেখলে বোঝা যায় যে নতুন নতুন আন্তর্জাতিক যে জার্গন গুলা, নতুন নতুন ভাষার টপিক, এগুলো আপনাকে জানতে হবে। গ্লোকাল ডাটা কলোনি, এগুলো দেখে অনেকেই যারা আমরা পরীক্ষা দিতে গিয়েছিল 46তম রিটেন, ফারদিন, হ্যাঁ। এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আমি শেয়ার করতে চাচ্ছি। 41 বা 40 এরকম একটা বিসিএস রিটেন আসছিল, যে এফ কমার্স। হুম, ওখানে তখন রাইট। কিন্তু এফ কমার্সের আমরা তো ই কমার্স চিনি, যে ইলেকট্রনিক কমার্স। এফ কমার্স জিনিসটা কি? এটা ছিল ফেসবুক কমার্স। হ্যাঁ, ফেসবুক বেসড কমার্স, মানে ফেসবুকে আমরা যে অনলাইনে কেনা বেচা করি, লেনদেন করি, ফেসবুকে এখন দুনিয়াটাই হচ্ছে, ওই জিনিসটাই হচ্ছে এফ কমার্স। ওকে, কন্টিনিউ। এখন আহ, এই যে এই তাহলে কি আপনাকে শর্ট নোট গুলো ভালো মতো জানতে হবে এই প্রথম 40 মার্ক পাওয়ার জন্য। আর পরে হচ্ছে এম্পিরিক্যাল কোশ্চেন গুলা এখানে কি আসে, এখানে আসে বর্তমানে বিশ্বে বিভিন্ন ঘটনাবলী ঘটছে না, এইটা নিয়ে 3টা প্রশ্ন আপনাকে থাকবে। হ্যাঁ, যে বর্তমানে গাজা, ফিলিস্তিনিতে গাজাতে নিপীড়িত মানুষের কি অবস্থা, এটা নিয়ে কিছু লিখতে হতে পারে। বা বাংলাদেশের দক্ষিণ এশিয়ার বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট কি, জিও পলিটিক্যালি বাংলাদেশ কতটুকু এগিয়ে আছে, বাংলাদেশ কতটুকু গুরুত্বপূর্ণ জিও পলিটিক্যালি, এইরকম কিছু লিখতে হতে পারে। বা আপনাকে দেন বিভিন্ন প্রণালী নিয়ে লিখতে পারে, যে হরমুজ প্রণালী, হ্যাঁ, দিয়ে কতটুকু আপনার অর্থনৈতিক, হ্যাঁ, কার্যক্রম চলছে, কতটুকু আমদানি রপ্তানি হচ্ছে, তেল কতটুকু রপ্তানি হয় এই হরমুজ প্রণালী দিয়ে। দেন হচ্ছে মালাক্কা প্রণালী, প্রশ্ন যেটা ফিরিতে আসলো, বাংলাদেশের বঙ্গোপসাগরের, হ্যাঁ, গুরুত্বপূর্ণ 2টা প্রণালী, এগুলো নিয়ে লিখতে হতে পারে। আমাদের বঙ্গোপসাগরের গুরুত্ব, সেগুলো লিখতে পারে। এখানে 3টা কোশ্চেন থাকবে। দেন লাস্ট হচ্ছে প্রবলেম সলভিং, যে কোনো একটা ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল কোশ্চেন আপনাকে দিবে। এটা কি দিবে আমি আপনাকে বলি, যে আপনি একটা পলিসি নোট লেখেন, এটা নিয়ে পলিসি ব্রিফ যেটাকে বলে, যে একটা টপিক দিয়ে দিবে, এইটা নিয়ে আপনাকে 15 মার্কের একটা পলিসি ব্রিফিং করতে হবে, যে আপনি এই জিনিসটা কিভাবে ট্যাকেল করতেন। মনে করেন রাব্বি স্যারকে আমি একটা কোশ্চেন করলাম, যে বাংলাদেশের সঙ্গে যে বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, এই সম্পর্কটাকে আরো ভালো করার জন্য আপনি কি কি ব্যবস্থা নিতে পারেন, মানে আপনি যে ফরেন ক্যাডার হয়ে, ফরেন ডিপ্লোমেট হয়ে আপনি এটা কিভাবে ব্যবস্থা নিতে পারেন, এটা আপনার মতো করে লিখুন। পলিসি ব্রিফিংটা লিখুন। এই যে পলিসি ব্রিফিং, এটার একটা আপনার প্যাটার্ন আছে, স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা রাখতে হবে, কিভাবে কোন দিকে কি লিখতে হয়, এই জিনিসটা আপনাকে শিখে রাখতে হবে। দেন হচ্ছে আপনি কিভাবে এই জিনিসটাকে ট্যাকেল করতেন, ওই সিচুয়েশনটা, এই জিনিসটা আপনাকে খাতায় লিখে আসতে হবে। সুতরাং এর জন্য আপনাকে সাম্প্রতিক, দেন হচ্ছে পত্রিকা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল যে কলামগুলো, আর্টিকেল গুলো, সম্পাদকীয় গুলো, এডিটোরিয়াল গুলো খুব ভালো করে করে শিখে নিতে হবে, জানতে হবে, পড়তে হবে, নিয়মিত আপডেটেড থাকতে হবে। রাবি স্যার, আপনি কিছু অ্যাড আহ, করেন এর সঙ্গে। আমি অনেক ভালোভাবে বলেছেন ফারদিন স্যার। সেই ক্ষেত্রে আমি যদি একটু সামারি করি এই ইন্টারন্যাশনালের বিষয়টা। ইন্টারন্যাশনালের মোস্ট অফ দ্য মার্ক হচ্ছে আপনার, মোস্ট অফ দ্য মার্ক বলবো না, যে কনসেপচুয়াল ইস্যুর এই বিষয়টা হচ্ছে আমার কাছে মোটামুটি একটু কঠিন লাগে। বাকিগুলো ইজি। কেন ইজি আমি একটু ব্যাখ্যা দিব পরে। কনসেপচুয়াল ইস্যুটার আপনার প্রিপারেশনটা অনেক বেশি, এখানে টাইম মানে ইনভেস্ট করে যে আপনি খুব বেশি উপকার হবে, আমি এটা মনে করি না। হুম। কনসেপচুয়াল ইস্যুটা আপনার টেকনিক্যাল একটা প্রিপারেশন থাকা দরকার, যে আপনার প্রিভিয়াস যেগুলো আসছে। কারণ আপনি এখানে নিশ্চয়ই রাষ্ট্রবিজ্ঞানে যারা পড়ার বা বা আহ, আন্তর্জাতিক সম্পর্কে যারা পড়তেছে তাদের মতো তো অবশ্যই আমরা পারবো না, তারা যারা যে কি না। বিষয়গুলো জানেন হুম, নিশ্চয়ই আপনি ওভাবে পারবেন না, কিন্তু আপনাকে ওর কাছাকাছি যেতে হবে। ও যদি 80% মার্ক পায়, আপনাকে 70 বা 65 এর মধ্যে কিন্তু এটাই। থাকতে হবে। তো আপনার এভারেজ প্রিপারেশনটা আবার টাইমও বেশি নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আপনার এভারেজ প্রিপারেশনটার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়বেন, প্লাস হচ্ছে প্রেজেন্টেশনের প্রতি গুরুত্ব দিবেন, যে প্রেজেন্টেশন কি আসছে, হুম। প্লাস হচ্ছে পেপার মানে হচ্ছে। স্যার আমি একটু বলবো জি, স্যার, প্রেজেন্টেশনের সঙ্গে আপনারা অবশ্যই প্রতিটা এক্সাম্পল দিবেন, এক্সাম্পল। উদাহরণ দিবেন।
একটা কনসেপচুয়াল ইস্যুর প্রশ্নতে উদাহরণ মিস করবেন না। যেমন আমি একটু গ্লোকাল নিয়ে বলি। গ্লোকাল আসলে 45তম বিসিএস, 46তম বিসিএস এখানে। গ্লোকাল কি? গ্লোবাল প্লাস লোকাল। এখন এই জিনিসটা কি? আমরা পিজা খাই না, বার্গার খাই না। এখন এক এক দেশের এই পিজা বার্গার বানানোর নিয়মটা একই। আমরা তো ইতালিয়ান স্টাইলে পিজা খাই না। আমরা কি করি, বাংলাদেশে আমাদের বাঙালি টেস্ট বাদের সঙ্গে যেটা যায় সেটা খাই। দেন হচ্ছে এই জিনিসটা হচ্ছে, ইন্ডিয়ার একটা উদাহরণ দিলে বোঝানো যায়। ম্যাকালু টিক্কির উদাহরণটা, যেমন ইতে আপনার বিদেশে যে বার্গার গুলো দেয় সেখানে বিফ ব্যবহৃত হচ্ছে, দেন পর্ক ইউজ করতেছে, কিন্তু ভারতে কি তারা ভেজিটেরিয়ান, তারা আলু দিয়েই ওই বার্গারের প্যাটিটা বানাচ্ছে। তাহলে কি আপনি ইউ হ্যাভ টু অ্যাক্ট লাইক গ্লোবাল বাট থিঙ্ক লাইক গ্লোবাল বাট অ্যাক্ট লাইক লোকাল। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে উদাহরণ দিয়ে বুঝাইতে হবে। দেন হচ্ছে ডাটা কলোনি। ডাটা কলোনি কি? আমরা সারাদিন ফেসবুকে নিজেদের ইনফরমেশন দিই, গুগলে নিজেদের ইনফরমেশন দিয়ে রাখলাম। এই ইনফরমেশন গুলো নিয়ে বিদেশিরা এই তথ্যগুলো পরবর্তীতে যে কাজে লাগাচ্ছে, এটি হচ্ছে ডাটা কলোনি। সুতরাং এরকম একেবারে গ্রাউন্ড লেভেল রিয়েলিটির এক একটা উদাহরণ আপনারা দিন স্যার। মার্টিন স্যার নিশ্চয় খুবই চমৎকার ভাবে বলেছে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আসছে যে আপনার এক্সাম্পল দেয়া। আপনি একটা বিষয়ের যদি ডেফিনেশন যদি নাও জানেন, কিন্তু এক্সাম্পল দিলে যে ডেফিনেশন লিখছে তার থেকেও আপনি এগিয়ে থাকবেন। অবশ্যই কারণ কি আমি বেটার বলি, প্রেজেন্টেশন হবে আপনার। কারণ আমি বলি যে ডেফিনেশন কিন্তু 9-10 ইন্টারের ছেলেরা দেয়, ছেলে মেয়েরা দেয়। আপনার কাছে চাচ্ছে এক্সাম্পল, অর্থাৎ আপনি কতটুকু প্র্যাকটিক্যাল এবং হুম। প্র্যাকটিক্যাল ইস্যুগুলো রাইট। সম্পর্কে আপনি কতটুকু জানেন, জ্ঞাত। নিজের সেন্স আপনি কতটুকু ডেভেলপ করতে পারছেন। যে কারণে আপনি কিন্তু এক্সাম্পলের ওয়েটটা আপনার ডেফিনেশনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। রেখেছি, আমি গুরুত্ব দিয়েছি বেশি। তো আপনার কনসেপচুয়াল ইস্যুটা ওভাবে গেল। এরপর যদি আমি বলি যে অ্যানালিটিক্যাল, সরি, এম্পিরিক্যাল ইস্যু যেটা। ইম্পেরিক্যাল যে ইস্যুগুলো রয়েছে, যেখানে হচ্ছে আপনার প্রবলেম সলভিং আসে, এবং হচ্ছে যে কোনো একটা বিষয়, অর্থাৎ তিনটা বিষয় নিয়ে আমাদের ব্রড টাইপের কোশ্চেন আমাদের লিখতে হয়। ধরেন এখানে আসতে পারে যে বিডি ভার্সেস ইন্ডিয়ার যে একটা রিলেশন রয়েছে, সাম্প্রতিক প্রেক্ষাপটে এই রিলেশনটা লিখতে বলতে পারে। সেক্ষেত্রে আপনার প্রেজেন্টেশন কি হবে? অবশ্যই আপনাকে গ্রাফ দিতে হবে, চার্ট দিতে হবে, ম্যাপ আঁকতে হবে দেখতে বাংলাদেশ হচ্ছে আর ভারতের। যে ট্রেড রয়েছে ইন্ডিয়ার সাথে, সেই ট্রেডের ইনফরমেশন গুলো দিতে হবে। ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, এই তথ্যগুলো আপনাকে জি। দিতে হবে। এখন হ্যাঁ, দেন ট্রান্সশিপমেন্ট ই কি, দেন হচ্ছে আবার ট্রানজিট জিনিসটা কি, পার্থক্য করে দেখাতে হবে। এখন দেখেন প্রিপারেশনটা আপনার কাছে আমি কিভাবে সহজ করতে পারি। দেখেন, আপনি অনেকে মনে করতেছেন যে আমি এত কিছু মুখস্থ কখন করব বা কখন বা লিখবো। হুম। দেখেন, আপনার এই যে ইস্যুগুলো যে বললাম, যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের যে একটা রিলেশন, এই রিলেশনটা কিন্তু আপনার চলে আসবে যে পেপার পত্রিকার মধ্যে, পড়ার মধ্যে, অর্থাৎ আপনার এসে এবং হচ্ছে আপনি যে ট্রান্সলেশন গুলো প্র্যাকটিস করেছেন, তার মধ্যেই কিন্তু আপনার অনেক ইন্টারন্যাশনাল কিছু। ইন্টারন্যাশনাল প্রিপারেশনটা প্রায় এইটি সুতরাং পার্সেন্ট আমরা বলতে পারি যে বাংলাদেশ আন্তর্জাতিক আর বাংলা ইংলিশের রচনা, প্যাসেজ, এই জিনিসগুলো আপনারা মার্চ করে পড়ুন। হ্যাঁ, এই জন্য আপনারা ইংলিশ পত্রিকা পড়ুন, বাংলা পত্রিকা পড়ুন। এর মধ্যেই দেখবেন মোটামুটি, হ্যাঁ, 250 মার্কের যে একটা প্রিপারেশন সম্পূর্ণ এখন হয়ে যাচ্ছে। এখন এই পত্রিকাটা, এই টপিকসটা আপনার কিভাবে উপকার হবে দেখেন। এই বিডি এবং ইন্ডিয়ার যে রিলেশন, এটা নিশ্চয়ই পত্রিকায় একদিনে সবকিছু বলবে না। না। আপনার প্রিপারেশন শুরু হচ্ছে ধরেন আজকে থেকে, 1 অক্টোবর থেকে আপনার প্রিপারেশনটা শুরু হচ্ছে। তো আপনার তো সেই 1 মাস যাবত, মানে ধরেন 2 মাস যাবত ওই বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ভাবে এই রিলেশনটা কিন্তু ফুটিয়ে তুলবে। হুম। সেক্ষেত্রে আপনার প্রিপারেশনটা কেমন হতে পারে? সেক্ষেত্রে আপনি একটা আলাদা খাতা বানাবেন। আলাদা খাতায় আচ্ছা। উপরে, আলাদা খাতার উপরে টাইটেলস দিবেন বিডি ভার্সেস ইন্ডিয়া। বিডি ভার্সেস ইন্ডিয়া টাইটেলসটা দিলেন। আপনি কিন্তু সেই খাতার এই যে টাইটেলসটার যে পাতা পেজটা রয়েছে, সেই পেজ থেকে শুরু করে 3-4টা পেজ ফাঁকা রাখবেন। কেন 3-4টা পেজ ফাঁকা রাখবেন? ধরেন আজকের পত্রিকা অক্টোবরের যে ডেইলি স্টার পড়তেছেন প্রথম 1 অক্টোবর, অথবা ধরেন পড়তেছেন প্রথম আলো, সেখানে কোনো একটা ধরেন ট্রেড পলিসি নিয়ে, ইন্ডিয়া এবং বাংলাদেশের ট্রেড পলিসি নিয়ে এখানে লেখা হুম। আছে। তো আপনার যে হেডলাইনটা আছে, সেই হেডলাইনে আজকের ইস্যুগুলো সুন্দর লিখে করে রাখলেন সুন্দর করে। গুলো লিখে লিখে রাখলেন। রাখলেন আপনি কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো। আপনি কিন্তু আপডেট হয়ে যাচ্ছেন, এবং আপনার ভিতরে ওই সেন্সটা গ্রো করতেছে যে আসলে টপিকসটা কি। দেন আপনার 10 দিন পরে দেখলেন আবার ওই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ সম্পর্কে আর একটা আর্টিকেল, সেই আর্টিকেলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আবার এখানে লিখে রাখলেন। দেখেন, আপনি কিন্তু ডেভেলপ ডেলি ডেলি হচ্ছেন, প্রতিদিন আপডেট হচ্ছেন। আর কন্টিনিউয়াস চমৎকার। ডেভেলপমেন্টই আপনাকে। কেইজিয়ান থিওরি মানে প্রতিদিন নিজেকে
ডেভেলপ করতে পারেন। আপনার ভিতরে নিয়ে আসতে আমার হবে। কাছে মনে হয় ইম্পেরিক্যাল ইস্যুর প্রিপারেশন নিলে মোটামুটি প্রবলেম সলভিং এমনি কভার, হ্যাঁ, একই প্রবলেম। রকম ওই একই জিনিস আছে, প্যাটার্নটা আলাদা, আপনার মতো করে জিনিসটা দিবেন, এইটা দিবেন বইয়ের ভাষায় দিয়ে, আর এটা আপনার ভাষায় আপনি কি মনে করতেছেন কিভাবে জিনিসটাকে সলিউশন আনা যায়। ওকে, এবার ইন্টারন্যাশনাল গেলাম, গণিত নিয়ে বলি। গণিতে 50 মার্ক, হ্যাঁ, বিভিন্ন টপিক এখানে আছে। রবি স্যার আপনি বলবেন বলেছিলেন, আহ, বলে দিন। না, গণিতের গণিতের যে বিষয়টা, ম্যাথ অনেকে হচ্ছে অনেক বেশি ভয় পায়। ম্যাথের কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে আপনার জেনারেল ম্যাথ, এবং হচ্ছে আবার হচ্ছে মানসিক দক্ষতা, মেন্টাল মেন্টাল অ্যাবিলিটি অ্যাবিলিটি যেটা 50 মার্কস, আছে। এটা হচ্ছে 50 50 50, করে এটা দুই হচ্ছে সাইডেই আছে। 50। দেখেন, মেন্টাল অ্যাবিলিটির বিষয়টা যদি আমি প্রথমে বলি, এই 50 আপনার প্রিলিতেই, এই যে মেন্টাল অ্যাবিলিটি, এই 50 হচ্ছে আপনার প্রিলিমিনারি কাভার হয়ে গেছে। প্রিলিমিনারি প্রিপারেশন যারা নিয়েছেন, যা যা টপিক পড়েছেন সেটাই পড়বেন, আর বিগত বছরের কোশ্চেন গুলো অবশ্যই স্যার লিখে দেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এখন আপনি হ্যাঁ আহ, লিখে দেন, তাহলেই আপনার মেন্টাল অ্যাবিলিটির প্রিপারেশন কভার হয়ে যাচ্ছে। এই 50 আপনি এমনি ইনশাল্লাহ পারবেন, এর এখন জন্য অত বেশি সময় নষ্ট করার দরকার নেই। জি, এখন এই 50-এর জন্য আপনার প্রিপারেশনটা কেমন হবে? রিটেনের যে প্রিভিয়াস কোশ্চেন গুলো কোশ্চেনটা রয়েছে, করেছেন, এবং হচ্ছে প্রিলির যে প্রিভিয়াস কোশ্চেন গুলো রয়েছে। অনেকে আপনাকে মানে একটা গোলক ধাঁধায় ফেলে দিতে পারেন যে অমুক ওয়েবসাইট তমুক ওয়েবসাইট, হুম, শত ওয়েবসাইট দিয়ে আপনি প্র্যাকটিস করে 50-এ কত পাবেন বলেন? 50-এ আপনি 45-এর বেশি পাইলে হ্যাঁ, আপনার আমার কাছে এসে বললেন, ঠিক আছে। মার্কশিট দেওয়ার পরে হ্যাঁ, মার্কশিট দেওয়ার তো আপনি কেন অনেক বেশি টাইম সময় নষ্ট ইনভেস্ট করবেন, এর করবেন জন্য দরকার দুই নাই। তিনটা নাম্বারের হ্যাঁ, জন্য? এটা কোনো রকেট সায়েন্স না, কোয়ান্টাম জি, মেকানিক্স না, কিছু না। আপনি জাস্ট প্রিভিয়াস পড়েন, প্রিভিয়াস আপনাকে আর এখানে 40, 35 মোটামুটি 40-এর মধ্যে করবো। আমি একটা জিনিস বলবো রাব্বি স্যার, পিড়িতে যেভাবে প্রিপারেশন নিয়েছেন বিভিন্ন টপিক ধরে, হ্যাঁ মেটাবিটি যেগুলো টপিক গুলো বা রুলস গুলো একটু শিখে যাবেন, জাস্ট হ্যাঁ, রুলস রুলস গুলো একটু ইম্পর্টেন্ট দেখে একটা যাবেন। ইস্যু। হ্যাঁ, যেমন ওই যে ত্রিভুজের আপনার কয়টা সংখ্যা ত্রিভুজ আছে, নির্ণয়। সংখ্যা নির্ণয়, তারপরে হলো আজকের দিন শুক্রবার হলে সপ্তম দিন কি, এই দিনের জিনিসগুলা, পানিতে হ্যাঁ একটা লেখা কেমন দেখাচ্ছে, আয়নাতে কেমন দেখাচ্ছে, এই যে নিয়মগুলো জাস্ট দেখে যান, খুব সিম্পলি তার মানে মেন্টাল অ্যাবিলিটি আপনার সামারি যদি করি, মেন্টাল অ্যাবিলিটি নিয়ে বোধহয় পুরোপুরি হওয়ার clear। কিছুই নাই। হ্যাঁ, আপনি জাস্ট প্রিভিয়াস বেসড এবং হচ্ছে আপনার যে টেকনিক, রুলস মানে হচ্ছে নিয়মগুলো দেখে যান, টেকনিক, তো সেই 50 টেকনিক মার্ক গুলো আপনি কভার করতে পারবেন। আপডেট থাকেন। আর এটা তো আপনি অবশ্যই। স্যার আমার পরীক্ষার আগের দিনের একটু এক্সপিরিয়েন্স বলি। আমি জাস্ট পরীক্ষার আগের দিন সময় নেই তো, হ্যাঁ, তখন পরীক্ষার আগের দিন আধা ঘন্টা রাখতাম মেন্টাল অ্যাবিলিটি দেখার জন্য, যে টানা যখন পরীক্ষা হয় আপনি মেন্টাল অ্যাবিলিটিতে সময় দিতে পারবেন না, আপনার গণিত করতেই হবে, আপনাকে পরীক্ষার আগের দিনও প্র্যাকটিস করে যেতে হবে। তাই আধা ঘন্টায় কিভাবে দ্রুত আপনি সবগুলো নিয়ম দেখে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখে কভার করতে পারেন, এই ব্যবস্থাটা করেন স্যার প্লিজ। ম্যাথের বিষয়টা আমরা একটু যদি আসি, ম্যাথে আসি। ওকে, ম্যাথের বিষয়টা যারা দুইটা ভাগে আমি করতে পারি, একটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে নন সায়েন্স নাইস ব্যাকগ্রাউন্ড এর ব্যাকগ্রাউন্ড। জন্য তো নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বিষয়টা আমি স্যার আপনি এই সাইডে আসলে ভালো বুঝতে নন পারবেন। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বিষয়টা আমি প্রথমে একটু আগে বলি, কারণ হচ্ছে এই প্রার্থী হচ্ছে একটু বেশি থাকে এবং এরাই মূলত ম্যাথমেটিক্সটা ভয় পেয়ে থাকে। তো আমার এক্সপিরিয়েন্স যদি বলে, খারাপ বিষয়টা আমি একটু আগে বলি। ইভেন ম্যাথে 15 পেয়েও পুলিশ ক্যাডার হয়েছে, এরকম এরকম আছে, অনেক ধরনের অনেকে এক্সাম্পল, আছে। একটা না হুম। অনেক এক্সাম্পল রয়েছে। তার মানে আপনার ম্যাথে যে 50-এ 50 পেতে হবে, এই বিষয়টাকে সুপারসিড কিন্তু আমি অলরেডি করে ফেলেছি, যে ম্যাথে ম্যাথে স্যার আপনি বললেন 15 পে পুলিশ ক্যাডার হয়েছে, পুলিশ ক্যাডার হয়েছে। 5 পে ক্যাডার হয়েছে, যারা একদম ম্যাথ পারে না দেন আমি একটু সাহস দিই, 5 পে ক্যাডার আছে, এরকম অনেক উদাহরণ এটা আছে কিন্তু আপনার নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের, তাদের তাদের জন্য। বিষয়ে আমি বললাম। তো আপনার এই 15 মার্কেও যে পুলিশ ক্যাডার হয়েছে, এর জন্য তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে আপনাকে যে ম্যাথে 50-এ 50, সেই ধারণা থেকে আপনাদের বের হয়ে বের হয়ে আসতে আসতে হবে। হবে। আপনাকে আপনার নিজের অবস্থানটাকে বুঝতে হবে, যে আপনি আসলে ম্যাথ কতটুকু বুঝেন এবং আর ম্যাথ এই আপনার 2 মাসে দ্বারা, আপনি কতটুকু কভার করতে পারবেন। কতটুকু সম্ভব। দেখেন, আমি যারা ভাবেন যে ম্যাথ আমি পুরোটা কভার করব না, তার মানে আপনি দেখেন প্রিপারেশনটা আপনি 50 নেবেন না, আপনি একটু কমিয়ে ফেলেন, 40 নেন, 45 মার্ক, গুড মার্ক হুম, ম্যাথের জন্য। 35 30ও তো মানে কিছু না হলে তো ভালো আসলো, হ্যাঁ, মোটামুটি একটা নাম্বার আসলো। তার মানে দেখেন, আপনি যদি 40-এর একটা প্রিপারেশন নেন, আমি দেখেন আপনার মাথার একটা বার্ডেন খুব কমাই দিই। দেখেন, জ্যামিতি একটাও পড়বেন না। দেখেন, হুম, এই 40টা জ্যামিতি পড়তে হবে আপনার 5টা মার্ক পাওয়ার জন্য। এনি নিডস, কোনো দরকার অনেকগুলো আছে? উপপাদ্য পড়া লাগে। আপনি এই জ্যামিতিটা বাদ দিয়ে বরঞ্চ আপনি পড়েন, প্রবাবিলিটি পড়েন। আপ- অ্যালজেব্রাতে সময় দিন, আপনি বীজগণিতে সময় দিন বেশি করে, ত্রিকোণমিতি পড়েন, লগারিদম দেখেন ভালো করে, ত্রিমিতি পড়েন, লগারিদম পড়েন, সূচকের অঙ্কগুলো দেখুন। মান নির্ণয় পড়েন। হুম, দেখেন, এগুলো কিন্তু আপনাকে এগিয়ে রাখবে।
তার মানে দাঁড়াচ্ছে আপনি টপিকস গুলো সিলেক্ট করবেন যে হ্যাঁ আমি মান নির্ণয় এই টপিকসটা আমি খুব ভালো পারি, লগারিদম হ্যাঁ আমি এই টপিকসটা খুব ভালো যে পারি, লগ সূচক থেকে অঙ্ক আসলে আমি পারবোই। আমি পারবোই। বিন্যাস সমাবেশ ভালো করে দেখে যান, একটা অঙ্ক আসলে বিন্যাস সমাবেশের অঙ্ক আমি পারবো, বিষয়টা হচ্ছে যে সম্ভবত দেখেন বিষয়টা হচ্ছে আমি ফুল প্রিপারেশন নিব না, কিন্তু যেটুকু প্রিপারেশন নিব সেখান থেকে যে কোশ্চেন হবে, কোশ্চেনে আসুক আমি পারবো। যে কোনো ধরনের কোশ্চেনই হোক না কেন আপনাকে ওই লেভেলে প্রিপারেশন নিতে হবে। যেমন লগের বিষয়টা যদি আমি বলি, লগ কিন্তু বিসিএস এর সিলেবাসটা কিন্তু হিউজ। লগের দুইটা যদি কোশ্চেন আসে, একটা আসে হচ্ছে আপনার 9-10 এর বই থেকে, আরেকটা আসে কিন্তু হায়ার ম্যাথ থেকে 9-10 এর। হুম। তাহলে দেখেন আপনি যদি সব প্রিপারেশন নিতে যান 50 মার্কের, দেখা যাচ্ছে 9-10 এর হায়ার ম্যাথ পড়ে গেছে, 9-10 এর বইটা পড়ছেন কিন্তু হায়ার ম্যাথ পড়তেছেন, এটা কাটা আপনি পারবেন না। হুম। আবার দেখেন জ্যামিতি পড়তে গিয়েও জ্যামিতিও পারবেন না। তার মানে আপনার প্রিপারেশনটা আপনি প্রেসাইজলি নিয়ে আসুন, কি পারবেন অর্থাৎ কোন টপিকসটা পারবেন সেটা সম্পর্কে আপনি 100% জানুন, এবং হুম। ওইটাই খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন। রবি স্যার আমি দেখেন একটু, আচ্ছা একটু হ্যাঁ শিওর। সহজ কিছু আমি টপিকস এর কথা বলি, যেমন যদি আমি বলি শতকরা বা পার্সেন্টেজের হুম। ইস্যু আছে, তারপর হচ্ছে ইন্টারেস্টের যে চ্যাপ্টারটা রয়েছে, দেন হচ্ছে করা। আপনার সুদ করা। আহ, এই যে মান নির্ণয়ের হুম। চ্যাপ্টারটা সহজ আছে। এই সহজ যারা একদম ম্যাথ বুঝতেছেন না, তারাও দেখেন এই চ্যাপ্টার গুলো পড়ে 20 পাওয়া যায়, 25 পাওয়া যায়, তা আপনি কেন 5-7 পাবেন? অবশ্যই। তো 20-25 দেন ধারার অঙ্ক, এই জিনিসগুলো আপনার রয়েছে, একদম সহজ। দেন অর্থাৎ আপনি যা পারেন যেটা আর আপনার কাছে সহজ মনে হয়। ত্রিকোণমিতি থেকে তো প্রশ্ন হয়নি, কিন্তু অবশ্যই ত্রিকোণমিতিটা পড়ে যান, এখানে 9-10 আমাদের ত্রিকোণমিতি করে এসেছি, এই জিনিসগুলো একটু দেখে গেলে জি, অবশ্যই পারবেন। তার মানে মেইন মেসেজটা থাকবে আপনি যে টপিকসটা আপনি স্ট্রং অর্থাৎ হচ্ছে আপনার স্ট্রেংথ আছে, সেই টপিকসটা আপনি 100% পারুন, কিন্তু সব পড়ার দরকার নেই। দরকার নাই। আর যেটা আমি বলতে নিয়েছিলাম স্যার, যে সায়েন্স আপনার থেকে ব্যাকগ্রাউন্ডের বিষয় একটু এইচএস, বলেন। হ্যাঁ ওটা আপনি পরে বলবেন, আমি আগে বলি কি করবেন। সবার আগে বিগত বছরের কোশ্চেন গুলো করে ফেলুন, হ্যাঁ টপিক ধরে ধরে। এই জিনিসটা করার পরে এরপরে 9-10, হ্যাঁ আর হচ্ছে এই 9-10 হ্যাঁ, জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ, এই দুইটা বই করে ফেলুন। দেন হচ্ছে এই যে যারা এই কার্টেশিয়ানের অঙ্ক করবেন, তারা চলে যান হ্যাঁ ইন্টারমিডিয়েটের হ্যাঁ এইচএসসির ইন্টারমিডিয়েট। হ্যাঁ বই থেকে এই জিনিসগুলো করে ফেলুন। হ্যাঁ এইখান থেকে কি করবেন, যে কোশ্চেন গুলো বারবার এসেছে, যেই টপিকের বা যেই মনে করেন রকমের প্রশ্নটা এসেছে, সেই প্যাটার্নের কোশ্চেনটা ভালো মতো করে ফেলুন। যেমন একটা কোশ্চেন ত্রিকোণমিতি রাব্বি স্যার সব সময় আসে, সেটা হলো ওই যে সূর্যের সঙ্গে উচ্চতা, গাছের উচ্চতা, ওই উচ্চতা নির্ণয়ের অঙ্কটা আপনি পাবেনই। সুতরাং এই একটা অঙ্ক খুব ভালো মতো করে যান। দেন হচ্ছে ভেনচিত্রের হ্যাঁ সেটের অঙ্ক, ভেনচিত্রের অঙ্কগুলো দেখে যান। এই যে দেখেন টপিকে ভাগ করে ফেললে ম্যাথ খুব কঠিন জিনিস না। সুতরাং জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, হ্যাঁ আর এইচএসসির বই থেকে যেই টপিকের যেখানে প্রয়োজন সেখান থেকে অঙ্কগুলো দেখে যাবেন। এবং স্যার এখন আপনি ই করেন স্যার, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদেরটা আপনি ই করে দেন। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আগেও যদি আমি একটু বলি যে তার মানে সামারি অবশ্যই আপনি দেখেন, এখানে ফারদিন স্যার কিন্তু কয়েকটা বইয়ের কথা বলছে, সেটা হচ্ছে 9-10 এর জেনারেল ম্যাথ, 9-10 এর হায়ার ম্যাথ, এন্ড আবার সে এইচএসসির বিষয়টাও বলছে, এইচএসসির যে বইটা আছে। তার মানে দেখেন অনেকগুলো বই এখানে, তাহলে মানে ইনফরমেশনটা কি দেখেন, এক একটা টপিকস এক একটা বই থেকে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এক একটা টপিকস এক একটা বই থেকে আসে। আসে। তার মানে আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে যে কোন বই থেকে কোন টপিকসটা আসে হুম। এবং কোন টপিকসটা পড়তে হবে। ওকে, এটা কিন্তু যেমন একটা বিন্যাস সমাবেশ, হ্যাঁ দেন হচ্ছে এই কার্টেসিয়ান, এগুলো তো সব ইন্টারমিডিয়েটের বই থেকে পড়তে ইন্টারমিডিয়েটের হবে। বই। তার মানে আপনার কিন্তু এখান থেকে ক্লিয়ার একটা মেসেজ পড়ে পাওয়া গেল যে আপনার সব পড়তে হবে না, যেটুকু পড়বেন 100% বুঝছেন? পড়বেন, ভালো করে পড়ে। এন্ড হচ্ছে কোন বই থেকে কোন টপিকসটা পড়বেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর সায়েন্সের যে বিষয়টা আছে, সায়েন্সের যে স্টুডেন্টরা আছে, যারা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়াররা, তারা অবশ্যই আমার মনে হয় যে বা সায়েন্সের কোনো 50 সাবজেক্টে পড়াশোনা করেছে জি বিশ্ববিদ্যালয়ে, 50 তারা টার্গেট রাখতে পারেন, এটা আপনাদের অবশ্যই এটা মানে আপনাদের অধিকার রাখার। এটা আপনাদের এগিয়ে রাখবে, হুম। কারণ কি আপনার সবারই একটা স্ট্রং জোন থাকে এবং রাইট। হচ্ছে উইক জোন থাকে। তো যেমন যে মনে করেন আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হ্যাঁ, নিয়ে পড়াশোনা করেছে বা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে করেছে, তার অবশ্যই বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী তার জন্য স্ট্রং জোন। হ্যাঁ সুতরাং অঙ্ক ইংলিশ বিজ্ঞান, ইংলিশ হ্যাঁ স্ট্রং। সুতরাং অঙ্ক বিজ্ঞান আপনার জন্য স্ট্রং জোন হলে এটা স্ট্রং। তো অবশ্যই অপরাধের কিছু না, এটা আপনার অধিকারের বিষয়। সুতরাং এখানে আপনি টার্গেট করবেন 50-এ 50, 50 না হলেও মিনিমাম 45 যেন আমি পাই, এরকম একটা ব্যবস্থা করবেন। রাব্বি স্যার এখানে একটা মজার ব্যাপার আছে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কেউ কেউ আছে এরকম যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অঙ্ক অনেক ভালো পারে কিন্তু প্র্যাকটিস করে না,
ওভার হ্যাঁ, কনফিডেন্সের কারণে। এই ইস্যুটাই আমি হ্যাঁ, একটু অ্যাড করতে চাচ্ছিলাম, এটা নিয়ে একটু বলে দেন আমার তাহলে। মাথা থেকে আউট হয়ে গেছিল। হুম তারপর আমি বলি যে ম্যাথ আপনার কাছে সুন্দর করে নোট করা আছে, বিভিন্ন স্যার খুব সুন্দর করে আপনার নেট নোট করে দিয়েছে, বিভিন্ন স্যারের কাছে আপনার পড়েন, ঠিক আছে, হুম। বিভিন্ন বই আছে, আপনার পৃষ্ঠার পর পৃষ্ঠা ম্যাথ রয়েছে। আপনি কি ভাবলেন কি আমি পরীক্ষার আগে জাস্ট পেজ দেখে যাবেন, শুধু জোর দেখে খায়। যাব? ডোন্ট ডু দিস। হুম হুম। এটা যদি আপনি করতে যান তাহলে আপনি পরীক্ষার হলে কই খাতায় কন্টিনিউ করা যায় না। ইভেন একটা সিঙ্গেল ম্যাথ আপনি মিলাতে পারবেন না। হুম। তা আপনার কাজ হবে প্রতিদিন নিয়মিত এভরিডে একটা দুইটা হলেও ম্যাথ পত্রিকা করা। সম্পাদকীয় যেরকম প্রতিদিন পড়বেন, জি, সেরকম গণিত আপনারা প্রতিদিন চর্চা করবেন। এই দুইটা দুইটা ম্যাথ হলো। জিনিস আপনাকে অবশ্যই ডেলি করতে হবে, সম্পাদকীয় দেখা আর হচ্ছে গণিত করাটা। আপনি যদি একটা দিনও ম্যাথ করা মিস করেন তাহলে মনে করবেন আপনি পিছিয়ে যাচ্ছেন। আর যদি গ্যাপ দিয়ে দেন যে 2 মাস আছে, 10 দিন 20 দিন ম্যাথই করলেন না, তাহলে নিশ্চিত থাকুন যে গণিত পরীক্ষাটা নিয়মিত আপনার ভালো হবে। মধ্যে প্রতিদিন ম্যাথ ম্যাথ করবে, করবেন, এটাই এটাই। মূলত স্যার মেসেজ। তাহলে পরের টপিকে চলে যাই আমরা। ওকে। আশা করি ব্যাপারটা আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড দুই পক্ষই বুঝতে পেরেছেন। এবার হচ্ছে জেনারেল সায়েন্স আর টেকনোলজি। জেনারেল সায়েন্স টেকনোলজি তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে আপনার যেটা জেনারেল সায়েন্স, স্যার এদিকে একটু এসে বুঝাই দিই। জেনারেল সায়েন্স হচ্ছে আপনার সাধারণ বিজ্ঞান টপিক গুলো, যেটা আপনার 60 মার্কস ক্যারি করবে। এইটা একটা বড় ওয়েট ক্যারি করে। আমি সবাইকে সাজেস্ট করব এই অংশটা সবাই খুব ভালো করে পড়বেন। এইখানে কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজে কোনো ইস্যু নেই যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা, তারা খুব ভালো পারবে, হ্যাঁ, বা তারা অবশ্যই ভালো জানে, এটা আমি স্বীকার করে নিচ্ছি। কিন্তু যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা, তারাও এটা ভালো মতো পারবে না। এই জেনারেল সায়েন্সে কি আসে? হ্যাঁ, পানির বিওটি আসে, হ্যাঁ, তারপর হচ্ছে ডপলার ইফেক্ট, এই জিনিসগুলো কমন জিনিস যেগুলো আমরা 9, 10, 11, 12-এ পড়েছি। তাই 9, 10 আর 11, 12-এর বেসিক যে বিষয়গুলা, হ্যাঁ, এই জিনিসগুলা শব্দ, আলো, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আহ তরঙ্গ, এই চ্যাপ্টার গুলো একটু ভালো মতো দেখে নেন, তাহলে এই 60 মার্ক মোটামুটি আপনার কভার হয়ে যাবে। এখন এই 60 মার্কের জন্য কি করবেন? এটার জন্য আমি আবার সাজেস্ট করবো প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেনটা, হ্যাঁ, ভালো মতো দেখে যান। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেন। আর বাজারে খুব সুন্দর কিছু আপনার নির্দেশনামূলক গাইড বই আছে, যে কোনো একটা কিনে, হ্যাঁ, আপনার এই পড়াগুলো, এই 60 মার্কটা খুব ভালো মতো কভার করে ফেলুন খুব দ্রুত। তাহলেই আর একটা বড় অংশ আপনার কভার হয়ে যাবে। এবার আসি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের, তাদের জন্য ডিসঅ্যাডভান্টেজের জায়গা, আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড ওয়ালাদের জন্য অবশ্যই অ্যাডভান্টেজের জায়গা। যদি আম, কঠিন কোশ্চেন না করে, যেরকম গদবাধা কোশ্চেন আসছে, তাহলে আপনার এই যে কম্পিউটার আর ইনফরমেশন টেকনোলজি, এইখান থেকে কোশ্চেন কারোই না পারার কথা না, যদি একদম কঠিন কোশ্চেন না করে। এখানে খুব বেসিক এটা নেটওয়ার্ক, preparation হ্যাঁ, আপনার হচ্ছে প্রিলিতেই অনেকটা কাভার। পিরিতে অনেকটা কভার হয়ে গেছে। প্রিলিমিনারি পড়া দিয়ে আপনি এই জিনিসটা কভার করতে পারবেন। খালি স্যার 40তম বিসিএস এর কোশ্চেনটা আমার কাছে এখনো ওইটা খুব কঠিন লাগে। এক্সেপশনাল ছিল। ওটা এক্সেপশনাল ছিল। আশা করি পিএসসি এরকম কোশ্চেন করবে না, যাতে খালি কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা, যারা সিএসসি তে পড়াশোনা করেছে, তারা এখানে উত্তর দিতে পারে। হ্যাঁ, সুতরাং এই জিনিসটা। আর এইখানে যেটা ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক টেকনোলজি, এই প্রিপারেশনটা আপনারা একটু ডিপ ভাবে নেবেন। হ্যাঁ, এইখানে আপনার এটা প্রিভিয়াস ফোকাস করবেন, প্রিভিয়াস পোর্শনটা দেখবেন। হ্যাঁ, কিন্তু প্রিভিয়াসলি। আমি এখানে মনে করবো ইঞ্জিনিয়াররা অবশ্যই এখানে এক কদম এগিয়ে আর থাকে। সায়েন্সের ক্ষেত্রে আপনি যেসব জায়গায় কোশ্চেনটা অবশ্যই মানে চিত্র দেওয়ার চেষ্টা করবেন, যেখানে চিত্র দেওয়ার মতো থাকবে সব জায়গায় যেমন একটু চিত্র একটা দিবেন। প্রশ্ন আমি সবসময় স্যার এখানে পাই, কারশফের নীতিটা। হ্যাঁ, দেখেন এই যে বিগত বছরের কোশ্চেন, কারশফের নীতি। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার অনেক কিছু মনে বসতেছে না স্যার, সায়েন্সের জিনিসগুলো ভুলে গেছে ওই দিনে। দেখবেন এই বিগত বছরের কোশ্চেন গুলা, সেগুলোই রিপিটেডলি আসতেছে। সুতরাং বিগত বছরের কোশ্চেন পড়ে। সায়েন্সের ইস্যুটা যদি আমি সামারি করি তাহলে আপনি অবশ্যই সায়েন্সের প্রিভিয়াস কোশ্চেনটা নিয়ে বসবেন, প্রিভিয়াস কোশ্চেন গুলো সব হচ্ছে লিখে ফেলবেন যে হ্যাঁ এই প্রিভিয়াস কোশ্চেন গুলো এরকম আসতেছে, ঠিক আছে। সে লিখে ফেলে দেখবেন বারবার রিপিট, মানে যে ইলেকট্রিক ইলেকট্রিক বিষয়টা যদি বলি, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং। যে বিষয়টা রয়েছে, সেক্ষেত্রে যদি আমি বলি যে আপনি যদি 30টা কোশ্চেন করে ফেলেন দেখবেন নতুন আর কোশ্চেনই পাচ্ছেন না। 20 থেকে মোটামুটি 30টা কোশ্চেন আলহামদুলিল্লাহ এর মধ্যে যদি কভার হয়। হয়। সুতরাং এই কোশ্চেন গুলো খুঁজে আপনারা বের করুন। এই জন্য কি করবেন, 9, 10-এর, হ্যাঁ, আমি আপনাদেরকে একটু বলি, 9, 10-এর ফিজিক্স, ফিজিক্স আর কেমিস্ট্রি বইটা কালেক্ট করে ফেলুন। ঠিক আছে, এইখান থেকে অনেকগুলো কোশ্চেন আপনারা পাবেন। 19-এর হ্যাঁ, বায়োলজি বইটা বেশ ইম্পর্টেন্ট। বায়োলজি, হ্যাঁ, বায়োলজি বই 9, 10-এ ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, এই তিনটা বই কালেক্ট করুন। এইখান থেকে আপনারা সিলেবাসের সঙ্গে ম্যাচ করে টপিক গুলো পড়ে ফেলবেন। ঠিক আছে। আর এইখানে যেখানে যেমন আরহেনিয়াস এর মতবাদ, এটা কেমিস্ট্রিতে 9, 10-এ পড়ানো হতো। দেন হচ্ছে ইন্টারমিডিয়েটের বইও, যারা হাজি স্যারের বই পড়েছেন, হ্যাঁ, তবে তারা দেখবেন এই জিনিসগুলো এখান থেকে দেখবেন। আর তবে আমার ইন্টারের কিছু টপিক পাবেন, সেগুলো দেখে নেবেন তবে এসএসসি বই। ফারদিন জি স্যার, স্যার বলুন। নতুন এবং হচ্ছে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা আছেন
তাদের বিষয়ে আমার যে মানে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে যে আপনি একদমই বোদার হবেন না যে এত কিছু পড়বো কখন বা এত বই কখন কালেক্ট করব। হুম। আপনার প্রথম কাজ হবে প্রিভিয়াসটা খুব সুন্দরভাবে পড়ে পড়ে ফেলা, ফেলা। ওই পুরাতন কথাই বললাম, আমার প্রিভিয়াসটা পড়া, আর এই জিনিসগুলো টপিক বেস পড়ে ফেলেন। ওকে, দেন হচ্ছে অল ওভার একটা গাইডলাইন আমরা দিয়ে আজকে আমাদের ক্লাসটা শেষ করব। দেখুন, এই যে কথাগুলো বললাম এটা সামারিটা কি, শুরু থেকে বলছি। সিলেবাস গভীরভাবে পড়ুন, সিলেবাসটা সবার আগে ভালো মতো দেখুন, 3-4 বার পড়ুন। ইংলিশ সিলেবাস, সিলেবাসটার বাংলা ভার্সনটা খুঁজুন। আমি আমি হ্যাঁ, বলবো সিলেবাস মানে হচ্ছে আমরা এখানে বোঝাচ্ছি কিন্তু প্রিভিয়াস কোশ্চেন গুলো বারবার দেখি। বারবার দেখুন, আর যে প্রিভিয়াস, সিলেবাসটা যা দেওয়া আছে পিএসসি সেটাও দেখার জন্য। দেন যে প্রিভিয়াস ইয়ার স্যার, আপনার কথা এইটাই, প্রশ্নপত্র বিশ্লেষণ করুন, আগের বছরের প্রশ্ন সমাধান করুন, প্রশ্নের ধরন আর প্রবণতা কি, প্রবণতা কথাটা আমি কেন লিখেছি বলেন, কোন দিকে যাচ্ছে আমার প্রশ্নের ধরনটা, এটা দেখলেই বুঝবেন। তাহলে কি প্যাটার্ন গুলো ম্যাচ করুন যে কোন দিকে আমার প্রশ্ন ইন ফিউচার হতে পারে, এটা ধরুন। দেন নিয়মিত পত্রিকা পড়ুন, আমি আমাদের একটু শুরুর কথা পত্রিকা শেষের কথা। পত্রিকা পড়ার বিষয়ে লাস্ট একটা বিষয় অ্যাড করব যে বা বাংলা পত্রিকার যদি বলি যে প্রথম আলো আপনাকে অবশ্যই পড়তে হবে, খারাপ হোক ভালো হোক প্রথম আলোর যে ইনফরমেশন কারোর সাথেই যায় না। এন্ড হচ্ছে ইংলিশ পত্রিকার ক্ষেত্রে আমি যদি বলি যে ডেইলি স্টার জিনিসটা একটু টাফ এবং ডেইলি স্টার মানে সমান যাওয়া বা বোঝা একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আপনার ডেইলি অবজারভার নামে একটা অবজারভার, এই অবজারভার এটা বেশ স্ট্যান্ডার্ড, মানে আপনারা এটা ফলো ইংলিশটা করতে ইজি, পারেন। একটু বেটার। ইংলিশটা আমি প্রথম আলোর সঙ্গে আরেকটা পত্রিকা অ্যাড করবো, সেটা হচ্ছে বণিক বার্তা। আপনার অর্থনীতি যে জি, ডাটাগুলা, এটা অনেক। বণিক বার্তাতে খুব ভালো মতো আপনারা পেয়ে যাবেন। ওকে, আর বর্তমান সরকারের, হ্যাঁ, এই জন্য আহ, বিভিন্ন যে কাজ হচ্ছে এই জিনিসের জন্য আপনার আমার দেশ পত্রিকারও কিছু সাহায্য অবশ্যই নিতে পারেন। ওকে, তাহলে পত্রিকা তো গেল, এবার আসি নিয়মিত নোট করা। সব কিছু, প্রতিটা জিনিসই এত বড় বড় লেখা আপনারা পরীক্ষার আগের দিন পড়ে যেতে পারবেন না। তাই বারবার শর্ট। বলছি, শর্ট নোট করেন, ছোট ছোট আকারে নোট করে রাখেন। হ্যাঁ, এখানে যাতে আপনি খুব দ্রুত আপনার জীবন দেখে যেতে পারেন। রাব্বি, এখানে আমরা একটা আমাদের সিনিয়র ভাইয়ার কথা মনে করব। সিফাত ভাই, নোট মনে মনে আছে সিফাত ভাইয়ের কথা? আমাদের সিফাত ভাই সবসময় দেখতাম একটা ছোট খাতার মধ্যে পুরো বাংলাদেশ নোট করে ফেলতো, ছোট 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 করে। ইন্টারেস্টিংলি হ্যাঁ, আমি যদি বলি এটা এই নোটটা আমার কাছেও কিন্তু এখনো আছে। সিফাত ভাই নোট, ও মজার, না, হ্যাঁ। নিজের এটাই পার্সোনাল। আচ্ছা, ঠিক আছে। তো এইরকম হলো যে আপনারা অবশ্যই জিনিসটা ছোট ছোট আকারে নোট করে ফেলবেন। আমার লেখাটা ছোট ছিল না, তাই আমার নোট একটু বড়ই হতো। এটা পরীক্ষার আগের রাত্রে। আগের রাতে যে কত উপকার করবে এটা আপনারা পরীক্ষার আগের রাতে আমাদেরকে মনে করবেন ইনশাল্লাহ। দেন টাইম ম্যানেজমেন্ট, এখন থেকেই প্রতিদিন বাংলা হোক ইংলিশ হোক নিয়মিত লেখা শুরু করুন। রিটেনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে টাইম এই টাইম ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট জিনিসটা, আর হচ্ছে হাতের লেখা প্র্যাকটিস। আপনারা যদি লেখালেখি না করেন, সারাদিন পরেই যান, তাহলে দেখবেন যে ওই যে 6 দিনের 21 ঘন্টা পরীক্ষা আপনার হাতে চলতেছেন, আপনি লিখতে পারবেন না। সুতরাং আপনি অবশ্যই প্রিপারেশনের সঙ্গে সঙ্গে প্রতিদিন লিখুন, আর অবশ্যই কোথাও পরীক্ষা দিন। এই পরীক্ষার ব্যবস্থা আমাদের কাছে আছে, একটু পরে বলছি। দেন উত্তর লেখায় কৌশলী হন। জিনিসটা কি, আপনাকে পরিষ্কার হতে হবে লেখা, অবশ্যই রেশনাল হতে হবে, যুক্তিসঙ্গত লেখা হতে হবে। আপনি গরু রোচনার মতো একেবারে উল্টা পাল্টা জিনিস, আকাশ বাতাস পাতাল সব এক করে ফেললেন, কিন্তু টপিকে ঢুকতে পারলেন না, তাহলে আপনি নাম্বার ক্যারি করতে পারবেন না। এভারেজ তাহলে রাইটিং। আপনাকে অবশ্যই টু দা পয়েন্ট লেখা হইতে হবে। Then সুন্দরভাবে উপস্থাপন, মানে একটা প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে, নীল কালি ইউজ করেন। হ্যাঁ, দেন হচ্ছে রেফারেন্সের সোর্সের জায়গায় সোর্স লিখে দেন। দেন টপিক গুলো যখন লিখবেন, পয়েন্ট আগে দেখাই দিয়েছি, সুন্দর মতো লেখেন। এই জিনিসগুলো আপনারা অবশ্যই চর্চা রাখবেন। দেন হচ্ছে সর্বশেষ কথা, আর এটা ভেরি খুবই ইম্পর্টেন্ট। গুরুত্বপূর্ণ কথা, স্বাস্থ্য আর মানসিক প্রস্তুতি। এই 2 মাস বিশেষ রিটেন ছাড়া আর কোনো কিছুই মনে রাখার দরকার নাই, কি হইলো না হইলো, হ্যাঁ, আমি ভালো আছি না মন্দ আছি, কে দুঃখ দিল কে সুখ দিল, সব ভুলে যান। খালি 2 মাস মনে রাখেন যে 2 মাস পরে আপনার রিটেন, এই জিনিসটাই করেন। 2 মাস আপনাকে এমন জায়গায় পজিশনে নিয়ে যাবে যেটা হচ্ছে আপনার মৃত্যু পর্যন্ত আপনার একটা পরিচয় থাকবে। অবশ্যই। আর আপনি স্যার, জাস্ট যেহেতু আমরা শুনছি যে 100 মার্কের বিসিএস ভাইভা হবে, তাহলে রিটেনটা আরো বেশি ভাইটাল হয়ে যাচ্ছে। রিটেনটাই এটা টপ। নিয়ে একটা লেখা আমি আমাদের জেনেসিস বিসিএস কে গ্রুপে দিয়েছিলাম। যদি 100 মার্কের ভাইভা হয়, তাহলে আপনি ধরে নেন রিটেনটাই সব। এমনি আমি মনে করি স্যার রিটেনটাই সব, কিন্তু এখন রিটেনের গুরুত্ব আরো অনেকাংশে অনেক বেশি বেড়ে যাবে। সুতরাং এই 2 মাস আপনার লাইফ চেঞ্জের ভালো মতো প্রস্তুতি নেন, নিজেকে সুস্থ রাখেন, হ্যাঁ, আর মানসিক ভাবেও চাঙ্গা রাখেন। এবার আমরা জেনেসিস বিসিএস কে আপনাদের জন্য কি নিয়ে আসলাম এই রিটেনের জন্য, এটা হচ্ছে 47তম রিটেন ভিক্টোরি এক্সাম ব্যাচ। নামের সঙ্গে ভিক্টোরি আছে, মানে কি, আপনি ডিটারমিনেশনের সঙ্গে আমাদের সঙ্গে থাকলে, আমাদের পরীক্ষা দিয়ে অবশ্যই জয়ী হিসেবে বিসিএস রিটেনে পাশ করে, হ্যাঁ, খুব বেশি নাম্বার পেয়ে পাশ করে আপনি ভাইভাতে দিতে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ। ওকে, এখন এই আয়োজনটা কি, প্রথমেই হচ্ছে আমরা 4টি সেগমেন্টে আমাদের জেনেসিস বিসিএস কেয়ার রিটেন ব্যাচে ভাগ করেছি। প্রথমে হচ্ছে সাবজেক্টিভ টেস্ট আর ফাইনাল মডেল টেস্ট। প্রতিটা সাবজেক্টকে আমরা ছোট ছোট সেগমেন্টে ভাগ করে দিব, ওই ছোট ছোট সেগমেন্টের উপর আমরা আপনাদের পরীক্ষা নিব। যেমন ফারদিন স্যার, এখানে যদি আমি একটু অ্যাড করি যে ধরেন বাংলাদেশ অ্যাফেয়ার্স,
তো বাংলাদেশ অ্যাফেয়ার্স এর টোটাল 200 মার্ককে আমরা হচ্ছে দুইটা 16টা টপিক আছে। 16টা টপিককে আমরা দুটো ভাগে ভাগ করব, যেটা হচ্ছে দুইটা সাবজেক্টিভ টেস্টের ওয়েট ক্যারি করবে, ক্যারি করবে অর্থাৎ সাবজেক্টিভ টেস্ট অন, সাবজেক্টিভ টেস্ট টু। টু। ইভেন এরকম ইংলিশটাও হচ্ছে দুইটা বা তিনটা ভাগে ভাগ দুইটা বা করব। তিনটা যে কোনো আমরা করতে পারি, এটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পূর্ণাঙ্গ রুটিনটা আমরা আমরা শীঘ্রই দিয়ে অবশ্যই দিব। ঠিক হ্যাঁ, সুতরাং সাবজেক্টিভ টেস্ট আর ফাইনাল মডেল টেস্ট, এটার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 4,000 টাকা। এই বাজারে অন্য, হ্যাঁ, আরো কারোর সঙ্গে কম্পেয়ার করে বুঝবেন যে আমরা একেবারে কম মূল্যে, হ্যাঁ, আপনাদের যাতে কোনো রকম কষ্ট না হয়, হ্যাঁ, এইটা ফারদিন স্যার। বিবেচনা করে আমরা মাত্র 4,000 টাকায় সাবজেক্টিভ আর ফাইনাল মডেল টেস্ট ফারদিন রেখেছি স্যার, স্যার। যেহেতু আপনি টাকার বিষয়টা বললেন, তা আমি জাস্ট এই বিষয়টা একটু অ্যাড করব। সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা রিটেনের যে খাতা, সেই রিটেনের খাতাটা কিন্তু অবশ্যই মূল্যায়নের ক্ষেত্রে আমরা অবশ্যই ক্যাডার ছাড়া কাউকে আর মূল্যায়ন করার দুইজন সুযোগ। দুইজন ক্যাডার আপনার এই খাতাটা দেখবে। হ্যাঁ, আহ, যাতে আপনার এই খাতার মধ্যে কোনো রকম ভুল না থাকে। আর শুধু দুইজন খাতাটা দেখবে তাদের নাম্বার কম্পারিজন এটাই না, তারা আপনাকে এটা একটা সুন্দর ফিডব্যাক দিবে, ফিডব্যাক। বিশ্লেষণ ধর্মী, যে আপনি কোন জায়গায় কি ভুল করেছেন কি ঠিক করেছেন। হ্যাঁ, তারা সুন্দর মতো লাল কালি দিয়ে আপনাকে একটা নোট আকারে জিনিসটা আপনার সঙ্গে কমিউনিকেট করবে। জি। সাথে তো আপনার এই যে ফিডব্যাকের সাথে সাথে প্রত্যেকটা সাবজেক্টিভ টেস্ট পরীক্ষা হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন সাবজেক্টিভ টেস্টের সলভ ক্লাস সব ক্লাস, এবং গাইডলাইন ক্লাস। গাইডলাইন ক্লাস পেয়ে যাবেন। দেন হচ্ছে ফাইনাল মডেল টেস্ট, সেটা শুধু শেষে যে ফাইনাল সাবজেক্ট ভিত্তিক মডেল জি। টেস্ট এটা থাকবে, এটা মাত্র 2,000 এখানে হচ্ছে টাকায়। জাস্ট পিএসসির আদলে যে পরীক্ষার ডেট দেওয়ার আগে বা পরীক্ষার ডেট যখন দিবে সে অনুসারে এখানে জাস্ট পিএসসির আদলে আমরা একটা মডেল মডেল টেস্ট টেস্ট দিব, নিব, সেটা সেটা মানে প্রিপারেশনের শেষের দিকে। শেষের দিকে। আর যারা আমাদের জেএসএস বিসিএস কেয়ারের সঙ্গে ডাক্তারদের একটা, হ্যাঁ, অনেক দিনের সম্পর্ক, আর সেই জন্য ডাক্তারদের জন্য বিশেষ আয়োজন, মেডিকেল সায়েন্স সাবজেক্টিভ টেস্ট প্লাস ফাইনাল মডেল টেস্ট মাত্র 5,000 টাকায়। এইখানে আপনাদের টেকনিক্যাল যে মেডিকেল পার্টটা 200 মার্কের, সেই 200 মার্কের পরীক্ষা নেওয়া হবে। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে সাবজেক্টিভ টেস্ট গুলো আর ফাইনাল মডেল টেস্ট সব থাকবে। আর যারা শুধু মনে করতেছেন না আমার এই সাবজেক্টিভ টেস্ট ফাইনাল মডেল টেস্ট দরকার নেই, শুধু আমি মেডিকেল সায়েন্সের পরীক্ষাগুলো দিব, তাদের জন্য আরেকটা সেগমেন্ট আছে, অনলি মেডিকেল সায়েন্স, মাত্র 2,000 টাকাতে। ওকে, এই ছিল আমাদের আজকের আলোচনা রিটেন নিয়ে। আশা করি খুব ইন ডেপথ, হ্যাঁ, আলোচনা বা কমিউনিকেশন আপনাদের সঙ্গে করতে পেরেছি। রিটেনে আপনারা কি পড়ে বা কিভাবে প্রিপারেশন নিতে পারবেন। হ্যাঁ, আহ, এরপরে আর কিছু রিটেনের জন্য মানে ইনসেপশন বিগিনিং বাকি থাকবে না। তাই আমি একটা জিনিসই দাবি করব, আপনারা এখন থেকে সুন্দর মতো পড়াশোনা শুরু করে দিন, জেনেসিসের সঙ্গে থাকুন। আর স্যার আপনি বলুন। ফারদিন স্যার, আমি যদি এক্সামের বিষয়ে একটু বলি, যে এক্সামটা হচ্ছে আমরা আহ, শুরু করে দিব 10 তারিখের পর থেকেই আমরা অক্টোবর এক্সামটা 10 তারিখ থেকেই আমরা আমাদের রিটেন এক্সাম ব্যাচও শুরু করে দিব। আর শুরু করে খুব দিব। দ্রুতই আমাদের গ্রুপে আর আমাদের পেজে আপনাদেরকে এই আর বিষয়ে এখানে যে জানানো। এই যে ব্যাচগুলোর কথা বললাম, যে এখানে অ্যাডমিট হলে আপনি যে শুধুমাত্র ক্লাব পরীক্ষা দিতে পারছেন এরকমটা, বিষয়টা হচ্ছে আপনার সাথে থাকবে গাইডলাইন ক্লাস এবং হচ্ছে আপনার প্রবলেম সলভিং, অর্থাৎ আপনার যদি কোথাও কোনো প্রবলেম থাকে আর এখানে 24। আরেকটা কথা হচ্ছে স্যার, এই এক্সাম ব্যাচটা অনলাইন প্লাস অফলাইন জি। দুই ভাবে আমরা নিচ্ছি। অফলাইনে আমাদের ওই ওয়েবসাইটে আপনারা এক্সাম দিয়ে জাস্ট ছবিটা তুলে দিবেন, পরে আমরা খাতা দেখা থেকে শুরু করে সবকিছু প্রিন্টেড আকারে আপনাদের দিব, আর সেটা ছবিও আপনাদের পাঠিয়ে দিব, যে ক্রিটিক্যাল যে ফিডব্যাকটা আপনারা পাবেন। ঠিক আছে, সুতরাং অনলাইন অফলাইন দুই ভাবেই আপনারা আমাদের সেন্টারে এসেও পরীক্ষা দিতে পারেন, বা চাইলে বাসায় বসেও পরীক্ষা দিয়ে, হ্যাঁ, জাস্ট খাতাটা যাচাই করে নিতে পারেন। ওকে, তো সুতরাং এই থাকলো আমাদের আজকের সেশনটা। আশা করি আপনাদের ভালো লেগেছে, জি। বিটের সম্পর্কে সুন্দর একটা গাইডলাইন পেয়েছেন। রাব্বি স্যারকে অনেক ধন্যবাদ এত সুন্দর মতো সময় দেওয়ার জন্য। রাব্বি স্যার আপনি তাহলে বলে শেষ তো করুন। সবার প্রতি আমার শুভকামনা থাকলো, এবং আশা করি সবাই হচ্ছে সুস্থ থাকবেন, এবং হচ্ছে আপনাদের নিজেদের প্রিপারেশনটা, নিজেদের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাবেন, এবং হচ্ছে গাইডলাইন অনুসারে ফলো করবেন এবং নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখবেন। নিজের কনফিডেন্স কখনো হারানো যাবে না। কনফিডেন্সই হচ্ছে এক্স্যাক্টলি। মানুষের প্রথম এগিয়ে যাওয়ার প্রথম উপকরণ। কনফিডেন্স যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই বিষয়টা মাথা থেকে ছেড়ে দিবেন, যে আমার দ্বারাই সম্ভব। এই জিনিসটা হচ্ছে নিজেকে নিজের মধ্যে বিল্ড করবেন বা এগিয়ে যাবেন, এই কামনা থাকলো। এবং জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, স্যারের কথা দিয়ে আমি শেষ করি যে আত্মবিশ্বাসী হন, আর আল্লাহর উপর ভরসা রাখুন, সুন্দর মতো একটা প্রিপারেশন দিয়ে ব্রিটেনের এই যুদ্ধটা জয় করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।